Assalamu alaikum and welcome to Cambridge Bangladesh Studies tutorial by Tasneem Pasha, which is completely based on the new syllabus from 2025 until 2027. আজকে আমরা দেখব টপিক 1.2 along with some part of topic 1.4 যেটা হচ্ছে কি aligned with topic 1.2 of paper 2. So topic 1.2 লাস্টে যে পার্টটা আছে key content the characteristics and formation of the floodplains and deltas of Bangladesh এটা আমরা লাস্ট ক্লাসে দেখলাম in under topic 1.1 because they are connected. So আজকে আমরা দেখব remaining part of topic 1.2 which talks about hydrograph, which talks about the seasonal changes in river flow as well as river processes, erosion, transportation and depositions. এবং এটার সাথে আমরা দেখব যে রিভারে কেন ইরোশন হয় প্লাস রিভার ফ্লাডিং কেন হয় এবং ইরোশন আর ফ্লাডিং হলে তাদের কজেসগুলো কী কী, তাদের এফেক্টসগুলো কী কী হতে পারে এবং এফেক্টসটা দু ধরনের হতে পারে, শর্ট টার্ম এফেক্টস, লং টার্ম এফেক্টস, আর একটা হচ্ছে কি তাদের সলিউশনসগুলো কী হতে পারে। সলিউশনসের মধ্যে আমরা ইমিডিয়েট বা প্রাইমারি সলিউশন আসতে পারি প্লাস আমরা লঙ্গার টার্ম অথবা সেকেন্ডারি সলিউশনে আমরা পড়তে পারি। সো উইচ ইজ আন্ডার টপিক 1.4 এবং ওভারঅল টপিক 1.1 আর 1.2 থেকে যেটা আমাদের আসতে পারে সেটা হচ্ছে কি আমাদের কেস স্টাডি। সো কেস স্টাডিটা মেনলি হচ্ছে কি আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিবে, একটা স্টোরির মতো ইনফরমেশন দিতে পারে বা আর্টিকেলের মতো ইনফরমেশন দিতে পারে, যেখানে হয়তো বা বলতে পারে যে একটা পার্টিকুলার এরিয়াতে বা একটা পার্টিকুলার কান্ট্রিতে ইন আ পার্টিকুলার ইয়ার ফ্লাডিং হলো এবং এই ফ্লাডিং হওয়ার কারণে অনেক মানুষ মারা গেল এবং এটা থেকে আমাদের কিছু ইমিডিয়েট রেসপন্স আসলো, এই রেসপন্সের মধ্যে এরকম রেসপন্সগুলো আমরা পেলাম। সো আমাদের এখানে কোয়েশ্চেন করতে পারে যে ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য ফ্লাডিং হ্যাপেন্ড, এই ফ্লাডিং থেকে ইমিডিয়েট কজেস, ইমিডিয়েট এফেক্টসগুলো কী কী হতে পারে, what could be the future, what could that area do to prevent flooding in the future. তো এই ধরনের আমাদের কিছু কোয়েশ্চেন্স করতে পারে। সো this is topic 1.2 and 1.4 relate connected. সো প্রথমে আমরা দেখব রিভার্স অফ বাংলাদেশ। সো রিভার্স অফ বাংলাদেশটা হচ্ছে কি আমাদের 5টা মেইন রিভার সিস্টেমস আছে, তিস্তা, গ্যাঞ্জেস, পাদমা, ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা, মেঘনা অ্যান্ড কর্ণফুলী রিভার্স। এটা হচ্ছে কি আমাদের 5টা মেইন রিভার্স অফ দ্য কান্ট্রি এবং এই 5টা মেইন রিভার্সে আমাদের এখানে লোকেশনটা পাশে ম্যাপের মধ্যে দেওয়া আছে যে কোন পার্টটাকে আমরা কী রিভার বলে থাকি এটা দেওয়া আছে। সো যখনই আমরা স্পেশালি কিছু রিভার্স যেমন গ্যাঞ্জেস, পাদমা, ব্রহ্মপুত্র, যমুনা অ্যান্ড সুরমা, মেঘনা, এই রিভারগুলো যখন আমরা লিখতে যাব, সো উই হ্যাভ টু মেক শিওর দ্যাট উই আর রাইটিং দেম প্রপারলি অর ইন দ্য কারেক্ট ফর্ম্যাট। ফর এক্সাম্পল কেউ যদি পদ্মা গ্যাঞ্জেস লিখে, ইট কুড বি আ রং অ্যান্সার বিকজ এটাকে বলা হয় গ্যাঞ্জেস পাদমা। গ্যাঞ্জেসটা প্রথমে আসছে ফ্রম ইন্ডিয়া, বাংলাদেশে এন্টার করার পর রিভারটার নাম চেঞ্জ হয়ে গেল পদ্মা অথবা পদ্মা। সেম গোজ ফর ব্রহ্মপুত্র, কামিং ফ্রম ইন্ডিয়া, এন্টার করার পর নাম চেঞ্জ হয়ে গেল টু যমুনা। সুরমা, মেঘনা, সিলেট ডিভিশন এটাকে বলা হয় সুরমা রিভার কারণ এটা হচ্ছে কি আসাম থেকে হয়ে আসছে, আর এটা হচ্ছে কি মেঘনা রিভার যখন সিলেট ডিভিশন ক্রস করে যখন ঢাকা ডিভিশনে যখন এন্টার করে তখন এটাকে আমরা বলে থাকি মেঘনা রিভার। প্রসিডিং টু দ্য নেক্সট পার্ট উইচ ইজ হাইড্রোগ্রাফ। হাইড্রোগ্রাফ জিনিসটা কি, এটা হচ্ছে কি মেনলি রেকর্ড অফ ওয়াটার ডিসচার্জ অথবা রিভার ডিসচার্জ। রিভার ডিসচার্জ বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে রিভার থেকে কতটুকু পানি আশেপাশে ছড়িয়ে যাচ্ছে যেটা থেকে আমাদের ফ্লাডিং হওয়ার চান্সেসটা বেশি, এটাকে আমরা বলে থাকি রিভার ডিসচার্জ। এবং এটাকে রেকর্ড করার জন্য যে গ্রাফটা আছে, যে একটা টুল আছে, এটাকে আমরা বলে থাকি হাইড্রোগ্রাফ। সো এই হাইড্রোগ্রাফটা মেনলি হচ্ছে কি মেজার করে যে যখনই বৃষ্টি হয় তখনই একটা পার্টিকুলার এরিয়াতে পার্টিকুলার সময়, নির্দিষ্ট সময়ে ওই এরিয়াতে কতটুকু পানি ডিসচার্জ হচ্ছে ফ্রম দ্য রিভার এবং কতটুকু মানে হলে ওই এরিয়াতে তোমার ফ্লাডিং হওয়ার চান্সেস থাকতে পারে বা ফ্লাডিং না হওয়ার চান্সেস থাকতে পারে। ফর এক্সাম্পল আমি যদি বলি একটা এরিয়া উইদাউট ভেজিটেশন, ওই এরিয়াতে যদি আমার রিভার ডিসচার্জ যদি আমার হয়ে থাকে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমার রিভার ডিসচার্জ হচ্ছে, তাহলে কিন্তু ওই এরিয়াতে কিন্তু আমার রিভার ডিসচার্জটা খুব মানে আমার ওই এরিয়াতে কিন্তু আমার ফ্লাডিং হওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যায়, কারণ ওখানে কোনো
ভেজিটেশনস নাই যারা আমার বা কোনো রুটস নাই যেটা আমার পানিগুলোকে অ্যাবজর্ব করে ফেলবে। অন দি আদার সাইড আমি যদি একটা ভেজিটেশন এরিয়াতে যদি আমি যাই বা একটা এগ্রিকালচার ফার্মের কথা যদি আমি বলি, ওখানে কিন্তু পাশে যদি কোনো নদী থাকে ওটার থেকে যদি ফ্লাডিং হয়, এই ফ্লাডিংয়ের তোমার মানে রিভারে ওভারচার্জ থেকে যে ফ্লাডিং হওয়ার চান্সেসটা ওটা কিন্তু অনেকটা সময় অনেকটা টাইম লেগে যাবে। কেন টাইম লেগে যাবে? বিকজ ওখানে ভেজিটেশনস আছে যারা আমাদেরকে হেল্প করবে টু অ্যাবজর্ব দ্য ওয়াটার। সো এই এটা হচ্ছে কি হাইড্রোগ্রাফের মেজারমেন্ট থেকে আমরা বলতে পারবো যে কোন এরিয়াতে কতটুকু হাইয়েস্ট বৃষ্টি পড়লে এবং হাইয়েস্ট বৃষ্টি পড়ার পরে কোন এরিয়াতে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ রিভার ডিসচার্জ হচ্ছে এবং এই রিভার ডিসচার্জ থেকে হাইয়েস্ট বৃষ্টির মধ্যে আমার কখন কোন সময় গিয়ে আমার ওই এরিয়াতে ফ্লাডিং হওয়ার চান্সেসটা বেশি থাকতে পারে বা কম থাকতে পারে। এবং এটা আমরা কেন মেজার করে থাকি? সো দ্যাট উই ক্যান টেক আ প্রিকশন ফর দ্য ফিউচার, যাতে আমরা বলতে পারি যে অমুক এরিয়াতে বৃষ্টি বেশি হলে বৃষ্টি বেশি হলেও প্রবলেম নেই, কারণ ভেজিটেশনস আছে, তো যার কারণে ওই এরিয়াতে ফ্লাডিং হওয়ার চান্সেসটা অনেকটা কমে, ইমিডিয়েট ফ্লাডিং হওয়ার চান্সেসটা অনেকটা কমে আসবে। তো যার কারণে উই ক্যান বি একটু মডারেট হতে পারে আমরা ওটার ক্ষেত্রে। বাট ওই এরিয়া বিতে হচ্ছে কোনো ভেজিটেশনস নাই। বেশি যখন বৃষ্টি পড়বে, যখন রিভার থেকে যখন বেশি হাই অ্যামাউন্ট মানে বা হাই ভলিউম অফ যখন ওয়াটার ডিসচার্জ হয়ে যাবে, তখনই কিন্তু এরিয়াতে ফ্লাডিং হয়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি এবং ইমিডিয়েটলি ফ্লাডিং হয়ে যাবে। তো উই হ্যাভ টু বি মোর কনসার্ন অ্যাবাউট দ্যাট এরিয়া। তো এটাই হচ্ছে কি আমাদের হাইড্রোগ্রাফের কাজ। এবং পাশে উই ক্যান সি ডায়াগ্রাম which talks about the hydrograph, যেখানে আমাদের দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে এক্সিসে দেওয়া আছে টাইম, তারপর ওয়াই এক্সিসের লেফট সাইড ওয়াই এক্সিসে দেওয়া আছে আমার রেইনফল মিলিমিটার এবং রাইট সাইডে ওয়াই এক্সিসে আমার দেওয়া আছে রিভার ডিসচার্জ, যে কতটুকু পানি রিভার ডিসচার্জ করছে। সো যদি আমরা দেখি রেইনফলের জন্য উই হ্যাভ দিস ব্লু কালার বার, একদম লাস্টের দিকে 6টা ব্লু কালার বার দেওয়া আছে এবং এই ব্লু কালার বারটা এটা ডে ওয়াইসে হতে পারে, ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এভাবেও হতে পারে, অথবা আওয়ার হতে পারে, লাইক আওয়ার 1, ফার্স্ট আওয়ার, সেকেন্ড আওয়ার, থার্ড আওয়ার, ফোর্থ আওয়ার, ফিফথ আওয়ার, সিক্সথ আওয়ার। এবং দেখা যাচ্ছে কি ডে 3 অথবা থার্ড আওয়ারে আমার হাইয়েস্ট রেইনফলটা আছে, যেটাকে আমরা বলে থাকি পিক রেইনফল। মানে ওই সময় আমার বৃষ্টিটা প্রচণ্ড বৃষ্টি ছিল, তুফানের মতো বৃষ্টি ছিল। এবং এই সময় বৃষ্টি যখন বাড়তেছে, রিভারের ভলিউমটা কিন্তু আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে। রিভারটাকে আমরা একটা বালতি ধরতে পারি, একটা বাকেট ধরতে পারি, ওই বাকেটের মধ্যে আস্তে আস্তে করে পানিটা ফিল আপ হচ্ছে। এবং একটা টাইমে গিয়ে বাকেটটা ফিল আপ হয়ে যাওয়ার পর কী হয়, তোমার আশেপাশে সব জায়গায় পানিটা ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়াটাকে আমরা বলে দিচ্ছি পিক ডিসচার্জ। মানে এটার পর থেকে হচ্ছে কি তোমার রিভারে আর কোনো ধরনের পানি ধরে রাখতে পারবে না এবং রিভারে আশেপাশে সব জায়গায় পানিটা ছড়িয়ে পড়বে, এটাকে আমরা বলে যাচ্ছি পিক ডিসচার্জ। এবং আর পানির বালতিটা যে পুরো আছে আস্তে আস্তে যে ফিল হচ্ছে বা আমাদের রিভারটা যে আস্তে আস্তে ফিল হচ্ছে, এটাকে আমরা বলে থাকি রাইজিং ডিম। এবং বৃষ্টি যখন কমে যাবে তখন রিভারের ভলিউমেরটাও কিন্তু আস্তে আস্তে করে একটা টাইমে গিয়ে কিন্তু কমে যাবে। বৃষ্টি কমার সাথে সাথেও কমতে পারে, বৃষ্টি শেষ হয়ে গেল বা বন্ধ হয়ে গেলো এবং এরপরে কিছুদিন পরেও আমার রিভারের পানিটা আবার নর্মালে ব্যাক করতে পারে, যেটাকে আমরা বলে থাকি ফলিং লেম। আর ল্যাগ টাইমটা হচ্ছে কি ডিফারেন্স বিটুইন পিক রেইনফল অ্যান্ড পিক ডিসচার্জ। মানে হাইয়েস্ট রেইনফল যে সময় ছিল, ওই হাইয়েস্ট রেইনফল থেকে আমার কতটুক সময় আমার রিভারের পানিটা ওভারফিল্ড হয়ে যাচ্ছে বা আমার বাকেটের পানিটা ওভারফিল্ড হয়ে ওভারফ্লো করতেছে, ওই সময়টাকে আমরা বলে থাকি ল্যাগ টাইম। এবং এই ল্যাগ টাইমটা, এই সময়টা মানে ওভারফ্লো হওয়ার সময়টা বা আশেপাশে ফ্লাডিং হওয়ার সময়টা ডিপেন্ড করবে কিসের উপর ডিপেন্ড করবে? ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি অফ দ্য সয়েল কোয়ালিটি যদি বেশি বাজে হয় তাহলে কিন্তু আমার সাথে কিন্তু আমার ল্যাগ টাইমটা অনেক বেশি কম থাকবে। মানে হচ্ছে আমার আমার ফ্লাড হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে ওখানে। আর আমার সয়েল কোয়ালিটি যদি অনেক বেশি হাই থাকে, ভেজিটেশন এরিয়া থাকে, তাহলে কিন্তু ওরা কিন্তু পানিগুলোকে অ্যাবজর্ব করে ফেলবে, যার কারণে আমার ওখানে ফ্লাড হওয়ার চান্সেসটা কিন্তু অনেকটা
টাইম লাগবে, ফ্লাডিং হতে আমার ওখানে অনেকটা টাইম লেগে যাবে, যেটাকে আমরা বলে থাকি লো ল্যাগ টাইম। মানে ফ্লাডিং হওয়ার চান্সটা যখনই কম থাকবে তার মানে কি আমার এই ল্যাগ টাইমটা মানে ফ্লাডিংয়ের চান্সের টাইমিংটা কিন্তু আমার কমে আসবে। আর যখনই যেসব জায়গায় আমার ফ্লাডিংয়ের চান্সটা যখন বেশি হয়ে যায় বিকজ অফ নট হ্যাভিং এনি ভেজিটেশনস অথবা নট হ্যাভিং আ গুড কোয়ালিটি সয়েল, তখন আমার কিন্তু ওখানে ফ্লাডিংয়ের চান্সটা বেশি হয়ে যাবে, খুব দ্রুত হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আমার ওখানে পানি মানে ফ্লাড হয়ে যাবে। ওটাকে আমরা বলে থাকি ল্যাগ টাইম। এবং এই ল্যাগ টাইমটা ক্যালকুলেট করব আমরা কিভাবে, পিক রেইনফলে যে টাইমিংটা আছে ওই টাইমিং থেকে আমরা মাইনাস করব পিক ডিসচার্জে, তখনই আমরা ল্যাগ টাইমটা পেয়ে যাব। সো এবার আসি আমরা কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে। সো একটা কোয়েশ্চেন হচ্ছে ডেফিনেশনস, হাইড্রোগ্রাফের ডেফিনেশন, পিক রেইনফল ডেফিনেশন, ল্যাগ টাইম ডেফিনেশন, রাইজিং লিম ডেফিনেশন, পিক ডিসচার্জ ডেফিনেশন, ফলিং লিম ডেফিনেশন, এরপর হচ্ছে কি বেস ফ্লো ডেফিনেশন। বেস ফ্লোটা হচ্ছে কি আমাদের নর্মাল লেভেল, রিভারে যে নর্মাল লেভেল যেটা থাকে ওটা। আর থ্রো ফ্লো হচ্ছে কি যে পানিটা যে আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে একটা, ওটাকে আমরা বলে থাকি থ্রো ফ্লো। তাহলে এগুলো সবগুলো ডেফিনেশন আমাদেরকে জিজ্ঞেস করবে। সেকেন্ডলি বলতে পারে হাইড্রোগ্রাফের মিনিং along with দ্য ডায়াগ্রাম আমাদেরকে ড্র করতে হতে পারে। আর থার্ড যেটা আসতে পারে ডায়াগ্রাম দিয়ে দেওয়া হবে আমাদেরকে জাস্ট শুধু ডায়াগ্রামেটাকে ইলাস্ট্রেট করতে হবে এবং আমাদেরকে কিগুলাকে আমাদেরকে পয়েন্ট আউট করে দিতে হবে। So this slide has the definition of hydrograph as well as the chart of hydrograph. এখানে আমাদের আছে সবগুলো ডেফিনেশন, পিক ডিসচার্জের ডেফিনেশন, রেইনফল, ল্যাগ টাইম, রাইজিং লিম, ফলিং লিম, বেস ফ্লো, থ্রো ফ্লো, প্রত্যেকটা ডেফিনেশনস এখানে দেওয়া আছে। প্লাস উই অলসো হ্যাভ অ্যানাদার কাইন্ড অফ ডায়াগ্রাম, সেম ডায়াগ্রাম কিন্তু আমাদের জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে এখানে ড্র করা আছে। আর এগুলো হচ্ছে কি এই স্লাইডে দেওয়া আছে আমাদের ডিফারেন্স যে পার্ট অফ হাইড্রোগ্রাফ, ওগুলোর একটু ডিপার কনসেপ্ট এবং প্লাস ওদের একটু ক্লিয়ার বা স্পেসিফিক ওদের ডায়াগ্রাম এখানে মেনশন করা আছে। অ্যান্ড দিস ইজ আ ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম অফ হাইড্রোগ্রাফ। হয়তো বা আমাদেরকে এরকম একটা ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম দিতে পারে এবং আমাদেরকে জিজ্ঞেস করতে পারে টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা টু ফিল আপ দ্য বক্সেস, এভাবে করে আমাদেরকে বলতে পারে। সো ল্যাগ টাইমটা কীরকম, যেটা আমি আগে বললাম, যদি কোনো জায়গায় যদি আমার ভেজিটেশন যদি না থাকে তাহলে ওই জায়গায় আমার পানিটা দ্রুত বেড়ে যাবে, পানির ভলিউমটা দ্রুত বেড়ে যাবে এবং ওই সময় আমার কিন্তু মানে ওই জায়গায় আমার ফ্লাডিং হওয়ার চান্সটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যাবে, যেটাকে আমরা বলে থাকি শর্ট ল্যাগ টাইম। ল্যাগ টাইমে মানে খুবই কম টাইমের মধ্যে আমাদের বন্যা হয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকে এবং এটাকে আমরা বলে থাকি শর্ট ল্যাগ টাইম। আর লং ল্যাগ টাইম হচ্ছে কি ওখানে অ্যাবজর্পশন বেশি থাকবে, ভেজিটেশন এরিয়াতে অ্যাবজর্পশন বেশি থাকবে, তো ওই সব এরিয়াতে আমাদের ওয়াটার ফ্লোটা কিন্তু অনেকটা ওয়াটার ফ্লোয়ের জিনিসটা মানে ওয়াটার ফ্লো অনেকটা কম সময় লাগবে, কারণ ওখানে অ্যাবজর্বড হয়ে যাবে পানিগুলো, প্লাস ওখানে বন্যা হওয়ার চান্সটাও কিন্তু অনেকটা কমে আসতে পারে। সো এখন কথা হচ্ছে রিভারে যে আমরা যে পানিটা পাচ্ছি, এই রিভারের পানিটা কিন্তু আমরা শুধু যে বৃষ্টি থেকে পাচ্ছি তা না, আশেপাশেও কিন্তু বৃষ্টি হচ্ছে। তো আশেপাশে বৃষ্টি যখন হয় পানিগুলো ড্রেন হয়ে আসে, এই ড্রেন হয়ে যখন আসে তারা কিন্তু রিভারের মধ্যে যাচ্ছে, আশেপাশে রিভারের নালাতে নদীতে হয়ে রিভারে যাচ্ছে। সো এই রিভারে যখন যাচ্ছে বৃষ্টির পানিও পড়ছে, প্লাস হচ্ছে কি আমার আশেপাশে এরিয়া থেকেও কিন্তু রিভারের মধ্যে পানিটা আসতেছে। তাহলে আশেপাশে এরিয়া থেকে যখন রিভারে আসতেছে, ওই আশেপাশে এরিয়া থেকে রিভারে পানিটা আসার যে সময়টাকে ওটাকেও কিন্তু আমরা ল্যাগ টাইম বলে থাকি। ফর এক্সাম্পল একটা ডেজার্ট এরিয়াতে পানি মানে বৃষ্টি হচ্ছে এবং ওই ডেজার্ট এরিয়াতে পাশে হচ্ছে কি আমাদের নদী আছে, ফর এক্সাম্পল পদ্মা নদীটা আছে, পদ্মা নদী আমাদের ওখানে পাশেই আছে। তো ওই পদ্মা নদীতে বৃষ্টি হচ্ছে, প্লাস পদ্মা নদীতেও বৃষ্টি হচ্ছে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। এখন আশেপাশে এরিয়া থেকে যে পদ্মা নদীতে যে পানিটা যাচ্ছে, এই পানিটা যাওয়ার সময় কতটুকু নিচ্ছে। ডে 3-তে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সব জায়গায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি রাজশাহী শহর থেকে আমার পাশে যে পদ্মা নদী আছে ওই শহর থেকে পদ্মা নদীতে পানিগুলো ড্রেন হয়ে যাচ্ছে, কিন্তু ড্রেন হয়ে যেতে আমার অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে। কেন অনেকক্ষণ আমার ড্রেন হয়ে যেতে আমার সময় অনেকটা কম লেগে যাচ্ছে, কেন অনেকটা কম লাগছে? কারণ হচ্ছে কি ওটা হচ্ছে কি একটা ওটা হচ্ছে কি আমার একটা ড্রাউট প্রোন এরিয়া, একটা ড্রাই এরিয়াতে যেহেতু কোনো ভেজিটেশন নেই, তাহলে ওয়াটার অ্যাবজর্বিং পাওয়ারটা অনেকটা কম, এবং ওয়াটার অ্যাবজর্বিং পাওয়ারটা কম হওয়ার কারণে পানিগুলো খুব দ্রুত ড্রেন হয়ে রিভারে চলে যাচ্ছে।
প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভেজিটেশনস নাই, ড্রাই এরিয়া, রিভারটা পানিগুলো খুব দ্রুত ফ্লো করে রিভারে চলে যাচ্ছে, তাই এটাকে আমরা বলে থাকি শর্ট ল্যাগ টাইম। খুব দ্রুত চলে যাচ্ছে পানিগুলো রিভারে এবং রিভারটা খুব দ্রুত ফিল আউট হয়ে যাচ্ছে বিকজ বৃষ্টির পানিও পড়ছে, প্লাস অ্যাট দ্য সেম টাইম আমার আশেপাশে এরিয়া থেকে কিন্তু পানিগুলো খুব দ্রুতভাবে রিভারে চলে আসছে এবং একটা টাইমে কি আমার আশেপাশে এরিয়াতে কিন্তু বন্যা হয়ে যাবে এবং এটাকে আমরা বলে থাকি শর্ট ল্যাগ টাইম। কিন্তু অন দি আদার হ্যান্ড ইফ আই কনসিডার অ্যান এরিয়া উইচ ইজ কোয়াইট যেখানে আমার ভেজিটেশনসটা অনেকটা বেশি, লাইক হাই ভলিউম অফ এগ্রিকালচার, বৃষ্টি পড়ছে, পাশে একটা নদী, হাই ভলিউম মানে অনেক প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে কি বৃষ্টির পানিগুলো নদীতে যেতে আমার অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে। কেন? বিকজ তারা যখন ড্রেন হয়ে যাচ্ছে ওয়াইল ড্রেনিং আউট টুয়ার্ডস দি রিভার, ওই সময় কিন্তু আমার আশেপাশে যে ভেজিটেশনসগুলো আছে তারা কিন্তু পানিগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তো অ্যাবজর্ব করে নেওয়ার কারণে মানে ড্রেন থেকে তোমার পানিগুলো রিভারে যেতে যেতে কিন্তু আমার অনেক সময় টাইম লেগে যাচ্ছে। তো রিভারটা ওই মানে ফিল হতে হতে ওই পানিগুলো থেকে ফিল হতে অনেক টাইম লেগে যাবে এবং ওই এরিয়াতে ফ্লাডিং হওয়ার চান্সটাও কিন্তু অনেকটা সময় লাগবে। তো এটাকে আমরা বলে থাকি লঙ্গার ল্যাগ টাইম। সো ল্যাগ টাইমটা হচ্ছে কি পানিগুলো রিভারে কতক্ষণে পৌঁছাচ্ছে এবং দ্রুত পৌঁছাচ্ছে না খুব আস্তে আস্তে পৌঁছাচ্ছে, এটাকে আমরা বলে থাকি ল্যাগ টাইম। এবং এই ল্যাগ টাইমটা আমরা কখন ক্যালকুলেট করব? যখন আমাদের হাইয়েস্ট রেনফল, যে সময় আমাদের খুব হাইয়েস্ট রেনফলটা থাকবে ওই সময় গিয়ে কিন্তু আমরা ল্যাগ টাইমটা ক্যালকুলেট করতে পারবো বাই ক্যালকুলেটিং দ্য ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট অথবা পিক রেনফল, হাইয়েস্ট অ্যান্ড হাইয়েস্ট ডিসচার্জ অথবা পিক ডিসচার্জ। সো এখানে দেওয়া আছে ল্যাগ টাইম এবং দেওয়া আছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ল্যাগ টাইম। ল্যাগ টাইম বেশি বা কম কীভাবে হতে পারে, কী কী ফ্যাক্টরস উপর ডিপেন্ড করবে? সাইজ অফ দ্য ড্রেনেজ বেসিন, তারপর ভেজিটেশনস, ভ্যালি সাইজ স্টিফনেস অথবা সয়েল টাইপ, এগুলো সবগুলোর উপর ডিপেন্ড করবে যে আমার ল্যাগ টাইমটা কি বেশি হবে নাকি কম হবে। কেন? কারণ যেটা বললাম এক্সেস ভেজিটেশন থাকলে সয়েল কোয়ালিটি ভালো হতে পারে, তার মানে আমাদের ওয়াটার অ্যাবজর্পশনটা অনেক বেশি হাই ভলিউমে হতে পারে। তো যার কারণে খুবই কম পানি বা খুবই লম্বা সময়ের পরে আমার কিন্তু পানিগুলো রিভারের মধ্যে ডিসচার্জ হতে পারে। সো এটাই হচ্ছে কি আমার লঙ্গার পিরিয়ড অফ ল্যাগ টাইম। আবার যদি ভেজিটেশনস না থাকে, সয়েল কোয়ালিটি যদি খারাপ থাকে, তারা ওয়াটারগুলোকে অ্যাবজর্ব করবে না, খুব দ্রুত পানিগুলো রিভারে চলে যাবে, রিভারটা ওভারফ্লো করবে খুব দ্রুতভাবে, তাহলে আমার সময়টা কিন্তু খুবই কম লাগছে। তো এটাকে আমরা বলে থাকি শর্ট ল্যাগ টাইম। Now we'll see about the seasonal changes in river flow. So mainly seasonal changes in river flow হচ্ছে কি mainly based on the seasons. তো আমাদের তিনটি broad seasons আছে, summer, মনসুন অ্যান্ড উইন্টার। সো সামার, মনসুন অ্যান্ড উইন্টার এই তিনটে সময় আমাদের কিন্তু রিভারের যে ফ্লোটাটা কিন্তু ভ্যারি করে। হোয়াই ডাজ ইট ভ্যারি? বিকজ সামারে থাকে আমাদের খুবই লেস অ্যামাউন্ট অফ রেইনফল, বা অনেক সময় কালবৈশাখী থাকার কারণে হয়তো বা ওই সময় টাইমটাতে কিন্তু একটু রেইনফল হতে পারে। বাট দেন মনসুনে আমাদের প্রচণ্ড রেইনফল থাকে, তাহলে রিভার ফ্লোটা অনেক বেশি হাই থাকবে, রিভার ভলিউমটা মানে রিভারের ওয়াটার ভলিউমটা অনেক বেশি হাই থাকবে। অন দি আদার সাইড আমাদের উইন্টারে কিন্তু লিটল অর নো রেইনফল থাকার কারণে আমাদের কিন্তু অনেক সময় নদী দেখা যায় কি শুকিয়ে আসে। তো এটাই হচ্ছে কি আমাদের সিজনাল চেঞ্জেস ইন রিভার ফ্লো। সো মেইনলি আমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে উই ক্যান সি অন দ্য স্ক্রিন একটা গ্রাফ দেওয়া আছে। ওকে, এই গ্রাফটা হচ্ছে কি এখানে আমাদেরকে দুটা গ্রাফ দেওয়া আছে। একটা হচ্ছে কি আমার এখানে রেইনফল দেওয়া আছে, রেইনফলটা হচ্ছে কি মেইনলি বেসড অন দ্য বার চার্ট ব্লু কালারে। আরেকটা হচ্ছে কি আমার এখানে দেওয়া আছে হচ্ছে কি একটা লাইন গ্রাফ। এই লাইন গ্রাফটা হচ্ছে কি আমাকে শো করছে রিভারের ডিসচার্জটা, মানে কোন সময় কতটুকু আমার রিভারটা ডিসচার্জ হচ্ছে। তো এইভাবে আমাদের একটা গ্রাফ দিতে পারে, অ্যান্ড দেন উই মাইট বি আস্কড টু ডিসক্রাইব দ্য ট্রেন্ড অফ দ্য গ্রাফ। এইভাবে করে আমাদেরকে বলতে পারে, অথবা বলতে পারে ডিসক্রাইব দ্য ট্রেন্ড অফ ওয়াটার লেভেল ফ্রম দ্য গ্রাফ, অথবা ডিসক্রাইব দ্য ট্রেন্ড অফ রিভার ডিসচার্জ, অথবা কোনো কিছুই না বলতে পারে ডিসক্রাইব টেবিল 1.1, এভাবে করে দিতে পারে। সো যখনই আমরা টেবিল রিলেটেড যখনই আমরা কোনো কোয়েশ্চেন মানে অ্যান্সার করব, সো উই হ্যাভ টু বি ভেরি specific regarding the certain things which are mentioned
উইদিন দ্য গ্রাফ। একটা হচ্ছে কি আমাদের ওই যে এক্স অ্যাক্সিসে কী আছে, যদি মান্থ থাকে আমাদের মান্থের কথা বলতে হবে, যদি আমাদের ডে থাকে ডের কথা বলতে হবে, যদি আমাদের আওয়ার থাকে টাইম পিরিয়ড দেওয়া থাকে ওটা আমাদেরকে মেনশন করতে, বা ইয়ার থাকলে ইয়ারটা এখানে মেনশন করতে হবে। তারপর ওয়াই অ্যাক্সিসে কী আছে, যেমন এখানে দেওয়া আছে দুটো, একটা হচ্ছে কি ওয়াটার লেভেল অ্যান্ড ভেলোসিটি 2, 4, 6, 8, 10, 12, 14 মিটার। যদি আমরা দেখি উপরে মিটার দেওয়া আছে, যেটা আমাদের ইউনিটটা অন দ্য লেফট ওয়াই অ্যাক্সিস। রাইট ওয়াই অ্যাক্সিস আমার কি দেওয়া আছে, রিভার ডিসচার্জ 1000, 2000, 3000, 4000, কিন্তু এটা কি 4000 এদের মিটারটা কি, এটা সরি ইউনিটটা কি, ইউনিটটা হচ্ছে কি আমার এম পার এস, মিটার বা মিলিমিটার পার সেকেন্ড বা এম পার এস, এটা হচ্ছে কি আমার রিভার ডিসচার্জ। সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড প্লাস এই যে নাম্বার যেগুলো আছে, ফিগার যেগুলো আছে 1000, 2000 বা 1, 2, 3, 4 বা যে মান্থটা আছে বা যে ইয়ারগুলো দেওয়া থাকবে ওগুলো কিন্তু আমাদেরকে ট্রাই করতে হবে টু বি স্পেসিফিক অনেক সময় পসিবল হয় না, তো ইন দ্যাট কেস আমাদেরকে বলতে হবে অ্যারাউন্ড, ফর এক্সাম্পল অ্যারাউন্ড 1000, অ্যারাউন্ড 2000 বা 1000 অ্যাপ্রক্সিমেট, 2000 অ্যাপ্রক্সিমেট, এইভাবে করে মেনশন করতে হবে। সো দিস স্লাইডের মধ্যে আমাদের কিছু চেঞ্জেসের কথা বলা আছে, সিজনাল চেঞ্জেস ইন রিভার ফ্লো, কোন সিজন আমাদের কেমন চেঞ্জেস হতে পারে এগুলো বলা আছে এখানে। সো আই থিঙ্ক দিস আর রিটেন ইন ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ, এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড what does the slide wants to indicate about this। আর একটা হচ্ছে কি কী ধরনের চার্ট আসতে পারে ওটা এখানের মধ্যে দেওয়া আছে। সো কন্টিনিউশন, এটা হচ্ছে কি এই যে যেমন মনসুন সিজনের মধ্যে আমাদের কি হতে পারে, আমাদের রিভার ফ্লোটা অনেক বেশি হতে পারে এবং ওই সময় আমাদের আশেপাশে এরিয়াতে যেগুলো থাকে আশেপাশে এরিয়াতে আমার কিন্তু খুব ভালো কালটিভেট হতে পারে। আবার আমি যদি দেখি অনেক সময় দেখা যায় কি তোমার ড্রাই সিজন যেগুলো থাকে, ড্রাই সিজনের মধ্যে কিন্তু আমাদের রিভার ফ্লোটা অনেকটা কমে আসে, প্লাস আমার ড্রাই এরিয়া যেগুলো আছে ড্রট প্রোন এরিয়া ওখানে আমাদের অনেক সময় পানি আমরা পাই না, এবং পানি না পাওয়ার কারণে ওইসব এরিয়াতে আমাদের কিন্তু ভালো এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস কিন্তু টেক প্লেস করতে পারে না, বাট ওইসব এরিয়াতে কিন্তু আমরা উইট কালটিভেট করতে পারি, টোব্যাকো কালটিভেট করতে পারি, তো এই ধরনের জিনিসগুলো আমরা ওখানে কালটিভেট করতে পারি। তো সিজনাল চেঞ্জের কারণে কিন্তু আমাদের দেখা যায় কি আমাদের এগ্রিকালচারের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়ে। তাহলে এই স্লাইডটা হচ্ছে কি আমার সিজনাল চেঞ্জের কারণে রিভার ফ্লোতে কীরকম চেঞ্জেসটা আসে, প্লাস আমার এগ্রিকালচারের উপর কীরকম এফেক্টটা পড়ে। তাহলে আগের স্লাইডটা হচ্ছে কি মেনলি আমার সিজনাল চেঞ্জেসের সময় আমার রিভার ফ্লোটা কেমন হয়, আর এই স্লাইডটা হচ্ছে কি সিজনাল চেঞ্জটা হচ্ছে তার সাথে আমার এগ্রিকালচারের কীভাবে একটা ইম্প্যাক্টটা পড়ছে ওটাও এখানে দেওয়া আছে। সো দিজ আর রিটার্ন ইন ভেরি সিম্পল টার্মস, জাস্ট পড়লে সবাই বুঝবে। এবার আমরা আসি রিভার ফিচার্স। তো রিভার ফিচার্স আমাদের সিলেবাসে স্পেসিফিক করে দেওয়া নাই, যে রিভার ফিচার্সগুলো কী কেটা জানাটা স্পেসিফিক করে দেওয়া নেই, বাট আমি মনে করি যে এটা জানাটা আমাদের সবার জন্য দরকার, যেহেতু আমরা রিভার নিয়ে পড়াশোনা করছি এবং আমাদের দেশে রিভারগুলো মেনলি হচ্ছে কি লোয়ার কোর্সে, মিডল কোর্সেও আছে, লোয়ার কোর্সেও আমাদের রিভার্সগুলো আছে, বাট এই কোর্স জিনিসটা কী, আমি যে বলছি মিডল কোর্সে আছে বা আমি যে বলছি লোয়ার কোর্সে আছে, প্লাস আমি যে বলছি আমার এসব এরিয়াতে আমার কাল্টিভেশনসগুলো খুব ভালো হচ্ছে বা অন্যান্য এরিয়াতে আমার কাল্টিভেশনসগুলো তেমন একটা ভালো হচ্ছে না, তো দিস আর দ্য রিজনস ওয়াই উই মাস্ট নো অ্যাবাউট দ্য ডিফারেন্ট রিভার ফিচার্স। সো ডিফারেন্ট রিভার ফিচার্সের মধ্যে আমার এখানে দেখা যাচ্ছে আমি এখানে দুটা চার্ট আছে, একটা চার্ট হচ্ছে কি which I have collected from the net, আরেকটা চার্ট হচ্ছে it's my drawing diagram which is not clear enough I'm sure, but এরপরও যদি জুম করে দেখা যায় হয়তো অনেকটা ক্লিয়ার হতে পারে। সো রিভার ফিচার্সের মধ্যে আমাদের অনেক কিছুই আছে, যেমন হচ্ছে কি সোর্স উইচ ইজ দ্য স্টার্টিং অফ আ রিভার, এরপর হচ্ছে কি সোর্স যখন আছে তাহলে এন্ডিংও আছে, রিভার স্টার্টিং হলে রিভার ফিনিশিংও আছে, রিভারের ফিনিশিংটাকে আমরা বলে থাকি মাউথ অফ আ রিভার, এবং মাউথ অফ আ রিভারটা হচ্ছে কি এন্ডিং অফ আ রিভার, যেটা তোমার রিভারকে মিট করে হচ্ছে একটা লার্জ ওয়াটার বডি, মেইনলি সি হতে পারে অথবা ওশেন হতে পারে। ফর বাংলাদেশ আমাদের প্রত্যেকটা রিভার কিন্তু মিট করে অ্যাট বে অফ বেঙ্গলে যখন আমরা পৌঁছাই তখনই কিন্তু আমাদের রিভারটা এন্ড হয়ে যায় এবং আমাদের একটা লার্জ একটা ওয়াটার বডি স্টার্ট হয়ে যায়। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ আ রিভার উইচ ইজ নোন অ্যাজ মাউথ। আর সোর্স অফ আ রিভার হচ্ছে কি স্টার্টিং অফ আ রিভার, যেটা আমরা মেইনলি আপার কোর্সে পেয়ে থাকি। আপার কোর্স বলতে যেটা আমরা মেইনলি পেয়ে থাকি হচ্ছে হিলি রিজিয়নে। অনেক সময় আমরা দেখি ফাউন্টেন থেকে তোমার একটা রিভার কিন্তু দেখি, তো ওই ফাউন্টেনটা কিন্তু অনেক সময় একটা রিভারের একটা মেইন সোর্স হতে পারে।
তো এটাই হচ্ছে কি আমাদের স্টার্টিং অফ আ রিভার। এরপরে আমাদের আছে রিভারে এস্চুয়ারি আছে, মানে উইথ অফ আ রিভার আছে, ট্রিবিউটারি, ডিস্ট্রিবিউটারি, অনেকগুলো ফিচার্স আছে রিভারে। এবং এই ফিচার্সগুলোকে আমি এখানে ডেফিনেশনস আকারে নেক্সট কয়েকটা স্লাইডের মধ্যে আমি অ্যাড করলাম। সোর্স, মাউথ, এস্চুয়ারি, ট্রিবিউটারি, ডেপোজিশন, ইরোশন, মেন্ডার, অক্সবো লেক, ফ্লাড প্লেন, লিভি, বা চর আর ব্রেড, সবগুলো কিন্তু সেম। ব্রেডেড স্ট্রিম, ডেল্টা, ডিস্ট্রিবিউটরি, ট্রান্সপোর্টেশন, অ্যালোভিয়াম, সয়েল। সো সোর্স, এটা সোর্স মাউথ বলা হলো। এস্টুয়ারি হচ্ছে উইথ অফ আ রিভার বা ওয়াইড দ্য উইথনেস অফ আ রিভার, রিভারের এটা উইথটা কতটুকু, এটাকে বলা হয় এস্টুয়ারি। ট্রিবিউটারি হচ্ছে কি যখন কোনো একটা ছোট একটা রিভার যখন বড় রিভারে যখন এন্টার করে, ওটাকে আমরা বলে থাকি ট্রিবিউটারি। একটা ছোট রিভার একটা বড় রিভারে এন্টার করছে, ওটাকে আমরা বলে থাকি ট্রিবিউটারি। যদি আমি এখানে এই রিভার্সগুলোকে যদি আমি দেখাই ডায়াগ্রামগুলোতে, সো হিয়ার উই ক্যান সি দ্যাট এই যে অন দ্য রাইট হ্যান্ড সাইড সেকেন্ড যেটা আছে ট্রিবিউটারি, যে একটা ছোট রিভার বড় রিভারের মধ্যে এন্টার করছে, এটাকে আমরা বলে থাকি ট্রিবিউটারি। এবং ট্রিবিউটারি ঠিক অপোজিটটা হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউটারি, মানে যখন হচ্ছে কি একটা রিভার যখন মাল্টিপল চ্যানেলে যখন ডিস্ট্রিবিউট হয়ে যায়, রিভারটা যখন মাল্টিপল ওয়েতে যখন ফ্লো করা শুরু করে দেয়, ওটাকে আমরা বলে থাকি ডিস্ট্রিবিউটারি। এবং মাল্টিপল ওয়েতে ফ্লো করার রিজনটা হচ্ছে কি রিভারের মাঝামাঝি কিছু ছোট ছোট আইল্যান্ডের মতো থাকে, ছোট ছোট কিছু বারের মতো থাকে। ওই বারগুলার কারণে বা ওই ল্যান্ডগুলার কারণে রিভারে যেটা একটা স্ট্রিম, যে একটা স্ট্রেট যে ফ্লোটা আছে, ওই স্ট্রেট ফ্লোটা কিন্তু মাল্টিপল ওয়েতে স্প্রেড হয়ে যাচ্ছে, তখন এটাকে আমরা বলে থাকি ডিস্ট্রিবিউটরি। অ্যাগেন ইফ আই জুম দিস ইমেজ, ইউ ক্যান সি অ্যারো মার্ক, ওপর থেকে কিন্তু একটা সিঙ্গেল অ্যারো মার্ক হয়ে আসছে, কিন্তু মাঝখানে রিভারের মাঝখানে কিছু ছোট ছোট ব্ল্যাক কালারে কিছু বার আছে, কিছু স্পট আছে। এই স্পটগুলো হচ্ছে কি মেনলি বার বলা হয়, বাংলায় বলা হয় চর, অথবা বার অথবা ব্রেড বলা হয় ইংলিশে। তো এই বার, চর অথবা আইল্যান্ড যদি একটু বড় সাইজের হয়ে থাকে, যেখানে একটা কমিউনিটি থাকতে পারে, তখন এটাকে আমরা বলে থাকি আইল্যান্ড। তাহলে এই জিনিস, এই ছোট ছোট ল্যান্ডগুলোর কারণে রিভারের যে একটা স্ট্রেট যে অ্যারোটা আছে, ওই স্ট্রেট অ্যারোটা কিন্তু মাল্টিপল অ্যারোতে কি হয়ে যাচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে বা স্প্রেড হয়ে যাচ্ছে, ওটাকে আমরা বলে থাকি ডিস্ট্রিবিউটরি। ইরোশন হচ্ছে কি রিভারের আশেপাশে এরিয়াটা যখন ভেঙে পড়ে যায়, ওটাকে আমরা বলে থাকি ইরোশন। এবং ইরোশন থেকে মেন্ডার হয়। মেন্ডারটা হচ্ছে কি রিভারের যে শেপটা থাকে, একটা কার্ভ শেপ, একটা এস শেপ যেটা থাকে, ওই এস শেপটাকে আমরা বলে থাকি মেন্ডার। এবং এই মেন্ডার থেকে আমরা অনেক সময় রিভারের মাঝখানে একটা লেক পাই, যেটাকে আমরা বলে থাকি অক্সবো লেক। So if I show you the pictures again, এখানে সো উই ক্যান সি অন দ্য লেফট হ্যান্ড সাইডে যদি আমি দেখি, আমার মেইনডারের পর একটা অক্সবো লেক আছে। এইটা হচ্ছে কি একটা ছোট একটা লেক, এই লেকটাকে আমরা, এটা হচ্ছে কি রিভারের পাশে পাওয়া যায়। এবং এটা পাশে কখন পাওয়া যায়, যখন রিভার যখন যখন ব্যান্ড হয়ে যায়। ব্যান্ড হওয়ার কারণে একটা টাইমে গিয়ে রিভারে দুটো ফ্লো থাকে, একটা হচ্ছে কি বেন্ডিং ওয়েতে একটা ফ্লো যায়, আর একটা স্ট্রেট ওয়েতে পানিটাকে ফ্লো করে। তো বেন্ডিং ফ্লোটাকে অনেক একটা সময় কি ওটা আলাদা হয়ে যায়, যেটাকে আমরা বলে থাকি অক্সবো লেক। সো ডিটেলস আমি এখানে বলছি না, বিকজ ইটস নট মেনশন ইন দ্য সিলেবাস, এটা আমাদেরকে ডিটেলসে পড়তে হবে, তাই এটা আমি ডিটেলসে বলছি না। তো এটা হচ্ছে একটা ছোট্ট একটা লেক, যেটা আমার মেইন রিভারের পাশে পাওয়া যায়। এরপর হচ্ছে আমার যেটা আছে ফ্লাড প্লেন। আমরা আগে দেখলাম হোয়াট ইজ ফ্লাড প্লেন, দ্য ফ্ল্যাট লো লাইং ল্যান্ডস অন আইদার সাইড অফ আ রিভার, যেখানে আমাদের এগ্রিকালচারটা খুব বেশি ভালো হয়। লিভি হচ্ছে কি রিভারের পাশে যে ওয়ালগুলো থাকে, ন্যাচারাল যে ওয়ালগুলো থাকে, মাটি দিয়ে যে ওয়ালগুলো তৈরি করা হয় ন্যাচারালি, ওটাকে আমরা লিভি বলে থাকি। বার, চর, ব্রেড হচ্ছে কি স্মল পিস অফ ল্যান্ড, একদম স্মল পিস অফ ল্যান্ড, যেটা একটা রিভারের মাঝখানে পাওয়া যায়, স্পেশালি নিচের পোর্শনে পাওয়া যায় রিভারে। ব্রেডেড স্ট্রিম হচ্ছে কি যে মাল্টিপল চ্যানেলস, যেটা আমরা দেখালাম কিছুক্ষণ আগে ডিস্ট্রিবিউটরি ক্ষেত্রে, আমরা যেটা মাল্টিপল চ্যানেলসগুলো দেখলাম। তো রিভারের ভিতরে যদি মাল্টিপল চ্যানেলসগুলো হয়ে থাকে, তখন এগুলোকে আমরা বলে থাকি ব্রেডেড স্ট্রিম। আর রিভারের বাইরে যখন হয়ে যায়, রিভারের বাইরে বলতে একদম যখন মাউথের দিকে যখন চলে যায়, যখন বে অফ বেঙ্গলের দিকে, অথবা যদি বলি কোনো একটা লার্জ ওয়াটার বডিসের দিকে যখন থাকে, এই ডিস্ট্রিবিউটগুলো, এই ডিফারেন্ট মানে অ্যারো মার্কগুলো, তখন এটাকে আমরা বলে থাকি ডিস্ট্রিবিউটরি। সো ডিস্ট্রিবিউটরিটা হচ্ছে কি যখন বড় বড় আইল্যান্ডের কারণে পানিটা ডিভাইড হয়ে যাচ্ছে, মাল্টিপল চ্যানেলসের দিকে ফ্লো করছে, তখন এটাকে আমরা বলে থাকি ডিস্ট্রিবিউটরি। আর যখন ছোট ছোট ল্যান্ডের কারণে যখন পানিগুলো যখন স্প্রেড হয় বা ডিস্ট্রিবিউট হয়েছে, তখন এটাকে আমরা বলে থাকি ব্রেডেড স্ট্রিম। সো ইফ আই গো ব্যাক টু দিস পিকচার, দিস ইমেজ, তো এখানে আমরা দুই ধরনের শেপ দেখতে পাচ্ছি অফ দ্য ব্ল্যাক কালার, যে
যে বারগুলো আমি এখানে ড্র করলাম, একটা হচ্ছে কি রিভারের ভিতরে মাউথের উপরে লেখা আছে, যে মাউথের উপরে এটা হচ্ছে কি রিভারের ভিতরে ছোট ছোট পিস অফ ল্যান্ড, যেটাকে আমরা বার, চর অথবা ব্রেড বলি, এবং এগুলো হওয়ার কারণে রিভারটা মাল্টিপল ওয়েতে ফ্লো করছে, এবং এই মাল্টিপল ওয়েগুলোকে বলা হয় আমার braided stream. So you can see the arrows, এটাকে আমি এখানে braided stream মেনশন করে দিলাম। অন দি আদার সাইড আমার মাউথের নিচে যে বড় বড় পার্টগুলো দেখছি, বড় বড় বার, এগুলোকে আমরা বলে থাকি ডেল্টা, মানে আইল্যান্ড, বড় বড় আইল্যান্ড। ফর এক্সাম্পল বাংলাদেশে বড় বড় আইল্যান্ডগুলো হচ্ছে কি ভোলা, হাতিয়া, সন্দ্বীপ। এই ভোলা, হাতিয়া, সন্দ্বীপগুলো হচ্ছে কি আমাদের বে অফ বেঙ্গলের সাথে কিন্তু কানেক্ট, ওটা কিন্তু মেনলি বে অফ বেঙ্গলে বলা যায়, এবং এখানে একটা কমিউনিটি থাকে, এটা পুরো একটা এরিয়া এখানে সার্ভাইভ করে, পুরো একটা কমিউনিটি এখানে সার্ভাইভ করে। তো এটার কারণে আমার যে রিভারটা, যে আমার যে পানিগুলো যে ডিফারেন্ট ওয়েতে ফ্লো করছে, চারিপাশে যে ফ্লো করছে, এবং এই ডিফারেন্ট ফ্লোগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটরি। সো ডেল্টার কারণে তোমার রিভার যখন মাল্টিপল ওয়েতে যখন ফ্লো করে, তখন এটাকে আমরা বলে থাকি ডিস্ট্রিবিউটরি, তো ডি অ্যান্ড ডি, ডেল্টা ডিস্ট্রিবিউটরি। আর ব্রেডের কারণে যখন বা বারের কারণে যখন রিভারটা যখন মাল্টিপল ওয়েতে যখন রিভারের ওয়াটারগুলো যখন ফ্লো করে, তখন এটাকে আমরা বলে থাকি ব্রেডেড স্ট্রিম, বি অ্যান্ড বি, বার ব্রেডেড স্ট্রিম, delta distributary. And then delta আমরা আগে ক্লাসে দেখলাম, লো লাইং এরিয়া ফর্ম অ্যাট দি মাউথ অফ আ রিভার। ডিস্ট্রিবিউটরি অলরেডি বললাম যে ব্লকসগুলো যেটা আছে, ওই ব্লকসগুলোর কারণে যখন মাল্টিপল ওয়েতে যখন রিভার ফ্লো করে, তখন এটাকে আমরা বলে থাকি ডিস্ট্রিবিউটরি। ট্রান্সপোর্টেশন হচ্ছে কি রিভারে শুধু পানি ক্যারি করে না, রিভার পানির সাথে আরও অনেক কিছু ক্যারি করে নিয়ে আসে। অনেক সময় দেখা যায় আমরা একটা প্লাস্টিকের বটল ফেলে দিলাম, প্লাস্টিকের বটলটা রিভার ক্যারি করে নিয়ে আসছে। কিছু ছোট ছোট পাথর থাকে যেটা ভাসমান হয়, ফ্লো করে, ওরকম ফ্লোটিং পাথরগুলো নিয়ে আসছে, ফ্লোটিং ভেজিটেবলসগুলো নিয়ে আসছে, গাছের ডালপালাগুলো নিয়ে আসছে। তো ওরকম অনেক কিছু, কাপড়, অনেক সময় কাপড় আমরা ফেলে দিই, ওই কাপড়গুলো নিয়ে আসছে পানির সাথে, তো ওগুলোকে আমরা বলে থাকি ট্রান্সপোর্টেশন। অ্যালোভিয়াম সয়েলটা হচ্ছে কি অনেক জায়গাটাকে অ্যালোভিয়াল সয়েল হিসেবে লিখে, অনেক জায়গায় অ্যালোভিয়াম সয়েল হিসেবে লিখে। সো এই অ্যালোভিয়াম সয়েলটা হচ্ছে কি এক ধরনের লুজ স্যান্ড, যে বালিগুলো হচ্ছে কি আমরা রিভার থেকে পাই। রিভার যখন পানিগুলো যখন ওভারফ্লো করে, যখন পানিগুলো যখন আশেপাশে যখন স্প্রেড হয়ে যায়, রিভারের পানিটা যখন রিভার যখন ফিল্ড হয়ে যায়, এবং এক্সেস রেইনফল হওয়ার কারণে, প্লাস আশেপাশে পানিগুলো রিভারে অ্যাড হওয়ার কারণে, পানিগুলো রিভারে ওভারফ্লো হয়ে আশেপাশে যখন স্প্রেড হয়ে যায়, তখন এই রিভারের পানির সাথে কিছু হালকা হালকা কিছু বালি আসে, পানিগুলোর সাথে রিভারের মাটি থেকে কিছু বালি চলে আসে, এবং এই বালিগুলোকে আমরা বলে থাকি অ্যালোভিয়াম সয়েল। যে অ্যালোভিয়াম সয়েলটা হচ্ছে কি সবচেয়ে বেস্ট একটা সয়েল বলা হয় ফর এগ্রিকালচার। তো এবং এই অ্যালোভিয়াম সয়েলটা আমরা কখন পাই? আমরা মেনলি পাই যখন আমাদের রিভার যখন ফ্লাডিং হয়, মেনলি ডিউরিং দ্য রেইনফল যখন হয়, তখন ওই সময় রিভার ওভারফ্লো করার সাথে সাথে তোমার অ্যালোভিয়াম সয়েলগুলো কিন্তু আমরা পাই। এবং এই অ্যালোভিয়াম সয়েলগুলো যখন একবার যখন রিভারের পানির সাথে থেকে যখন উপরে উঠে, যখন আমাদের নিচে মেইন যে ল্যান্ডগুলো আছে ওখানে যখন মিশে যায়, তখন সয়েলটাগুলো ওখানে ল্যান্ডের সাথে মিশে যায়, এবং এটা এভরি টাইম রিপিট হতে হতে সয়েলটা কিন্তু অনেকটা বেশি ফার্টাইল হয়েছে, ল্যান্ডটা অনেক বেশি ফার্টাইল হয়েছে বিকজ অফ দিস সয়েল, যেখানে আমাদের প্লান্টেশন করতে অনেক বেশি ইজি হয়, বিকজ সয়েল কোয়ালিটি অনেকটা হাই হয়ে যায়। এটা হচ্ছে কি অ্যালোভিয়াম সয়েল। সো আর হচ্ছে কি রিভারে আমাদের তিনটা পার্ট আছে, আপার, মিডল অ্যান্ড লোয়ার কোর্স। If I go back to the diagram, here you can see I have divided the river into three part, upper course, middle course and lower course, এবং এই তিনটা কোর্সে কিন্তু তিন ধরনের অনেকগুলো ফিচার্স পাওয়া যায়। যেমন আপার কোর্সে আমাদের সোর্স, স্টার্টিং অফ আ রিভার, ওয়াটারফল, মানে আমরা যতগুলো ফাউন্টেন দেখি সবগুলো আপার কোর্সে পাচ্ছি, বড় বড় রকসগুলো আপার কোর্সে থাকে, তো এগুলো আপার কোর্সে আমরা কী পাচ্ছি, মিডল কোর্সে আমরা কী পাচ্ছি, অ্যান্ড লোয়ার কোর্সে আমরা কী পাচ্ছি, এখানে এই স্লাইডের মধ্যে দেওয়া আছে। প্লাস আপার কোর্সের রিভারের শেপটা কেমন হয়, ভি শেপ থাকে, কারণ ওখানে সবগুলো আশেপাশে পাহাড় থাকে, তো একটু ভি শেপ হয় রিভারের শেপটা। মিডল কোর্সে যখন আসে রিভারের ভি শেপটা কিন্তু আস্তে আস্তে করে একটু ভি শেপটা চেঞ্জ হয়ে যায়, এবং আস্তে আস্তে অনেকটা ইউ শেপে কনভার্ট হয়ে যায়, বা অনেকটা এস শেপে কনভার্ট হয়ে যায়। এবং যখন লোয়ার কোর্সে যখন চলে আসে, যেটা আমরা মেইনলি আমরা যেটাকে দেখি, ওই লোয়ার কোর্সে যখন আসে, তখন লোয়ার কোর্সেটা একদম ফ্ল্যাট হয়ে যায়, মানে যেটা আমরা দেখি আমাদের চোখে, মানে যেটা নর্মালি চোখে পড়ে আমাদের, ওটা হচ্ছে কি ফ্ল্যাট, যেটা আমরা সমানভাবে দেখি। তো এটা হচ্ছে কি আমাদের লোয়ার কোর্স, এবং লোয়ার কোর্স আমরা কী কী পাচ্ছি ওটা এখানে দেওয়া আছে। সো স্পেসিফিক্যালি সিলেবাসের মধ্যে এগুলো পড়তে মেনশন করা নাই, বাট এগুলো আগের সিলেবাসে ছিল, অ্যান্ড এইসব
এই পার্ট থেকে we also got frequent questions in the old past paper, so that's why I thought it's worth it if you go through them. So moving to the next part of the syllabus, which is river processes. So river এ তিনটা process আছে: erosion, transportation and deposition. Simple word এ erosion হচ্ছে কি যখন আশেপাশে রিভারের পার যেটা আছে ওগুলা যখন ভেঙে পড়ে যায়, রিভারের আশেপাশে রিভারের দুই পাশে যে স্তরগুলো আছে বা যে লেয়ারগুলো আছে ওগুলো যখন ভেঙে যায় তখন এটাকে আমরা বলে থাকি ইরোশন। ইরোড হয়ে যাওয়া, ভেঙে পড়ে যাওয়া রিভারের পাড়গুলো বা রিভারের ব্যাঙ্কটা। ট্রান্সপোর্টেশন, রিভারের সাথে যেসব জিনিসগুলো ক্যারি করে নিয়ে আসে, গাছপালা, মানুষের কাপড়, খালি বটল, প্যাকেট, এগুলো হচ্ছে কি ট্রান্সপোর্টেশন। অ্যালোভিয়াম সয়েল, ট্রান্সপোর্টেশন। আর ডেপোজিশন হচ্ছে কি এইসব জায়গায় রিভার, যেসব জায়গায় রিভার এইসব জিনিসগুলো ডেপোজিট করে। এই যে একটা কাপড় ফেলে দিলাম এ পারে, পার এ থেকে একটা কাপড় আমরা নদীতে ফেলে দিলাম এবং কাপড়টা ভেসে 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 অন্য আরেকটা জায়গায় গিয়ে কি হলো, ডেপোজিট হয়ে গেল, অন্য একটা জায়গায় গিয়ে থেমে গেল বা আটকে গেল, ওটা হচ্ছে কি ডেপোজিশন। অনেক সময় আমরা শুনি, এটা কথাটা একটু বেশি ইচি হবে, যখন আমরা শুনি যে একটা ডেড বডি পাওয়া গেল, কিন্তু ডেড বডিটা কিন্তু অন্য জায়গায় ফেলা হলো, ওটা কিন্তু ভেসে ভেসে অন্য আরেকটা জায়গায় গিয়ে পাওয়া যাচ্ছে, তো যেই জায়গায় পাওয়া যাচ্ছে ওটাকে আমরা বলে থাকি ডেপোজিশন। তো ডেপোজিশন হচ্ছে কি রিভার যখন যেসব জিনিসগুলো রিভার ক্যারি করে নিয়ে আসে, ট্রান্সপোর্ট করে নিয়ে আসে, ওই ট্রান্সপোর্টেশনের সাথে তোমার এই জিনিসগুলো যেখানে গিয়ে রিভার জমা দেয়, যেখানে জমে যায় জিনিসগুলো, ওটাকে আমরা বলে থাকি ডেপোজিশন। সো ডেপোজিশন সবগুলো কিন্তু মেইনলি আমরা পাই লোয়ার কোর্সে, আর ট্রান্সপোর্টেশন সবগুলো কিন্তু মেইনলি স্টার্ট হয় আমাদের আপার কোর্স থেকে। আপার কোর্স থেকে ট্রান্সপোর্টেশন সবগুলো স্টার্ট হয় এবং সবগুলো কিন্তু ডেপোজিট হতে থাকে আমাদের লোয়ার কোর্সে। এখন ইরোশন জিনিসটা কি, ইফ ইউ সি দ্য পিকচার্স ইউ ক্যান সি যে নদীর ব্যাঙ্কগুলো ভেঙে পড়ে গেল, এই ব্যাঙ্কগুলো ভেঙে পড়ে যাওয়াটা এটা হচ্ছে কি ইরোশন, এগুলো এবং এরোড হয়ে যাওয়া। এবং ইরোশন কিন্তু আমাদের চার ধরনের হতে পারে, একটা হচ্ছে কি হাইড্রলিক ইরোশন, একটা অ্যাব্রাশন, একটা অ্যাট্রেশন, আর একটা হচ্ছে কি সলিউশন। তো এগুলো আমাদেরকে ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ ইরোশন ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে, প্লাস আমাদের এগুলোর যে টার্মসগুলো আছে দ্য টাইপস অফ ইরোশন, এই ইরোশনের টার্মসগুলোকেও কিন্তু আমাদেরকে ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে। সো ইফ ইউ সি ওভার হিয়ার ইউ হ্যাভ আ ডায়াগ্রাম ইরোশন, দ্য টাইপস অফ ইরোশনের ডায়াগ্রামটা দেওয়া আছে, প্লাস আমাদের ডেফিনেশনসগুলো দেওয়া আছে। হাইড্রোলিক অ্যাকশন কোনটাকে বলছে ওটা দেওয়া আছে, অ্যাব্রশন কোনটাকে বলছে ওটা দেওয়া আছে, অ্যাট্রেশন কোনটাকে বলছে, সলিউশন কোনটাকে বলছে। সো আমাদের কী জানতে হবে, আমাদের জানতে হবে ডেফিনেশন অফ ইরোশন, দ্য 4 টাইপস অফ ইরোশনসগুলো কী কী, প্লাস তাদের ডেফিনেশনসগুলো কী, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের ডায়াগ্রামটা জানতে হবে। সো ইফ ইউ সি দ্য ডায়াগ্রাম, ওখানে ডায়াগ্রামে দেওয়া আছে হাইড্রোলিক অ্যাকশন কোনটা। হাইড্রোলিক অ্যাকশন হচ্ছে কি যখন নিচ থেকে যখন মাটিগুলো যখন আস্তে আস্তে যখন ভেঙে যায় নিচ থেকে, মানে পানি নিচে, ওটাকে আমরা বলে থাকি হাইড্রোলিক অ্যাকশন। অ্যাব্রাশন হচ্ছে কোনটা, যখন বড় বড় পাথরগুলো যখন মাটির নিচে, যখন মাটি না পানি, মানে নদীর মাটিতে, নদীর যে বেডটা আছে ওই রিভার বেডে যখন বড় বড় পাথরগুলো যখন জমে বা বড় বড় হেভি মেটেরিয়ালসগুলো যখন জমে, এবং জমার কারণে যখন ওই হেভি মেটেরিয়ালসগুলোর কারণে যখন রিভার বেডটা যখন ওগুলোকে আর টলারেট করতে পারে না, তাদের ভারগুলো যখন নিতে পারে না, তখন তারা আস্তে আস্তে ভেঙে যায়, ওটাকে আমরা বলে থাকি অ্যাব্রাশন। অ্যাট্রিশন হচ্ছে কি যখন ছোট ছোট কিছু রক্স আছে, এই রক্সগুলো যখন একজনের সাথে যখন ঘষাঘষি করে এবং যখন দ্রুত যখন রিভার যখন পানিগুলো যখন ফ্লো করে এবং এই রক্সগুলো যদি কোনো জায়গায় যদি ধাক্কা খায় তখন ওই জায়গাটা ভেঙে যাওয়ার চান্সেসটা বেশি থাকে, তখন এটাকে আমরা বলে থাকি অ্যাট্রিশন। আর সলিউশন হচ্ছে কি যখন কিছু টাইপস অফ রক থাকে যে রকগুলো দেখা যায় না, ওই রোগগুলো দেখা যায় না, কিন্তু রিভার ওসব জিনিসগুলো যখন দেখা যায় না বা খুব হালকা হয়তো বা খুবই 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 ছোট হতে পারে তাদের জিনিসগুলো, এই ধরনের আইটেমসগুলো, এবং ওগুলো যখন রিভার যখন এক্সেস অ্যামাউন্টে যখন ফ্লো করে, ওগুলোর কারণে কিন্তু আমাদের অনেক সময় আশেপাশে এরিয়াগুলো রিভারের দুই পাশের ব্যাঙ্কগুলো ভেঙে যেতে পারে। তো এটা হচ্ছে কি টাইপস অফ ইরোশন, এবং এই ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে। আমাদেরকে আবার হাইড্রোগ্রাফের মতো হয়তো বা আমাদেরকে এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিবে এবং we might be asked to complete the diagram. আমাদেরকে জাস্ট নোটিফাই করতে হবে কোনটা হাইড্রোলিক অ্যাকশন, কোনটা অ্যাট্রেশন, কোনটা অ্যাব্রশন, আর কোনটা হচ্ছে কি সলিউশন, হয়তো আমাদেরকে নোটিফাই করে দিতে হবে উইদিন দ্য ডায়াগ্রাম, মানে বলা যেতে পারে আমাদেরকে লেবেল করতে হতে পারে। সো
ইরোশন কিন্তু মেইনলি হচ্ছে কি যা যা পড়লাম, মেইনলি ব্রডলি ডিসকাস যদি করতে চাই আমাদের কিন্তু দুই ধরনের মেইন ইরোশন হয়। একটা হচ্ছে কি রিভারের দুই পাশে পাড় ভেঙে যাওয়া, যেটা আমরা মেইনলি চোখে দেখি। যে আমি যদি পিকচারে আমি ইফ আই গো ব্যাক টু দ্য পিকচার্স, এগুলো হচ্ছে কি আমরা চোখে দেখি যে রিভারের আশেপাশে পাড়গুলো ভেঙে গেল, এগুলো হচ্ছে কি আমরা যেটা চোখে দেখে ওটা। আরেকটা হচ্ছে কি আমাদের রিভারের নিচের বেডটা যখন ভেঙে যায়, রিভারের যে বেডটা আছে নিচতলা, ওই নিচতলাটা যখন ভেঙে যায় তো ওটাকে কিন্তু আমরা রিভার ইরোশন বলি, ওটাকে আমরা সহজে দেখি না। তো আমরা এখানে যে রিভার যে টাইপসগুলো দেখলাম, টাইপস অফ ইরোশন, এই টাইপস অফ ইরোশনগুলোর কারণে কিন্তু আমাদের আইদার দুই পাশে রিভারের ব্যাঙ্কগুলো ভেঙে যেতে পারে, অথবা রিভারের তলাটা ভেঙে যেতে পারে। তো রিভারের তলা মেইনলি ভাঙার রিজনটা আমরা দেখলাম অ্যাব্রশন, যেটা আমাদের জন্য খুব ইজি সলিউশন। সেটা হচ্ছে কি আমরা বড় বড় জিনিসগুলো রিভারের তলায় জমতে থাকে, যেটা ভারের কারণে রিভারের তলাটা ভেঙে যেতে পারে। আর বাকিগুলো মেইনলি হতে পারে আমাদের হাইড্রোলিক অ্যাকশনের কারণে, অথবা সলিউশনের কারণে, অথবা অ্যাট্রেশনের কারণে হতে পারে আশেপাশেরগুলো ভেঙে যাচ্ছে। তো আমরা এখন ডিটেলসে দেখবো যে ভার্টিক্যাল মানে রিভারের আশেপাশে যে ব্যাঙ্কগুলো আছে, যেটা আমরা দেখি সচরাচর, ওটাকে আমরা মেনলি বলে থাকি হচ্ছে ল্যাটারাল ইরোশন, মানে আশেপাশেগুলো ভেঙে যাচ্ছে, যেটা আমরা চোখে দেখি। আর যখন রিভারের বেডটা যখন ভেঙে যায়, ওটাকে আমরা বলে থাকি ভার্টিক্যাল ইরোশন, মানে নিচেরটা। সো কীভাবে আমরা মনে রাখবো? মনে রাখার একটা ইজি টেকনিক হচ্ছে কি, ইফ উই সি দ্য ওয়ার্ড ভি, ভার্টিক্যাল, দুটা স্ট্রেট কার্ভ লাইন, নট কার্ভ, দুটা স্ল্যাশের মতো লাইন নিচে যাচ্ছে, ভার্টিক্যাল। আর ল্যাটারাল হচ্ছে কি এল, আমরা যখন এল লিখি, এলটা হচ্ছে একটা ক্যাপিটাল লেটারে এল যখন আমরা লিখি, এলটা কিন্তু একটা স্ট্রেট লাইন, মাঝখানে একটা স্ট্রেট ভার্টিক্যাল লাইন প্লাস একটা হরাইজন্টাল লাইন লাস্টের দিকে। তার মানে কি এটা এল দেখাচ্ছে কি দুই সাইডে হচ্ছে কি আমার এখানে একটা স্ট্রেট যাচ্ছে প্লাস আমার দুই পাশে যাচ্ছে, মানে মাঝখানে যে আন্ডারস্কোপ অথবা যে যেটা আমাদের এল এর লাস্টে, মানে ক্যাপিটাল লেটার এল এর লাস্টে যে লাইনটা আছে, হরাইজন্টাল লাইনটা আছে, ওটাই কিন্তু আমাকে ইন্ডিকেট করছে যে আশেপাশেগুলোকে বোঝাচ্ছে, মানে দুই পাশেটাকে বোঝাচ্ছে হচ্ছে কি ল্যাটারাল। আর ভার্টিক্যালে যেহেতু আমাদের ওরকম কোনো মাঝখানে কোনো গ্যাপিং বা আন্ডারস্কোপের মতো নাই, বা মাঝখানে হরাইজন্টাল লাইনের মতো কোনো কিছু নয়, দুটা জাস্ট স্ট্রেট দুটা লাইন স্ল্যাশের মতো দুটা লাইন জয়েন করলে হয়ে গেল, তার মানে কি এটা নিচেরটাকে বোঝানো হচ্ছে। তো ওভাবে যদি আমরা দেখি তাহলে নিচেরটা আমরা, মানে ভিটাকে যদি আমি একটু জুম করে দেখি, এটা কিন্তু অনেকটা দেখাচ্ছে কি নিচের সাইডে যাচ্ছে, নিচের সাইডটাকে ভেঙে যাচ্ছে। আর এলটাকে যদি দেখি, এলের যে আমার এই যে পোর্শন যেটা আছে, এটা কিন্তু অনেকটা আমাকে দেখাচ্ছে হচ্ছে কি দুই পাশে। সো ইফ আই পয়েন্ট আউট যদি আমি করি, এই যে এটা I'll choose red color. সো এই পার্টটা মেনলি দেখাচ্ছে কি আমার নিচে ফোর্স করতেছে, এটা আমার নিচের দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে কি আমার ভার্টিক্যাল। সো এই জামাটা হচ্ছে আমার ভার্টিক্যাল, এই যেটা এটা আমাকে নিচের দিকে শো করতেছে, দুইটা আলাদা আলাদা লাইন উপর থেকে এসে নিচের দিকে শো করতেছে, এটা ভার্টিক্যাল। আর এলটা যদি আমি দেখি, এলটা এটা হচ্ছে কি এল, সো এই লাইনটা মেনলি শো করছে আমার এই পাশে আর এই পাশে, তো এই পাশে আর এই পাশে যাচ্ছে। তো এই টেকনিকগুলো যদি মাথায় রাখা যায় বা নিজেদের মতো যদি কোনো কিছু টেকনিক বের করা যায়, দেন ইট বিকামস ইজিয়ার টু নো উইচ ইজ ল্যাটারাল ইরোশন অ্যান্ড উইচ ইজ ভার্টিক্যাল ইরোশন। এটা হচ্ছে কি আমার ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং। সো ইউ মাইট হ্যাভ ইউর ওন টেকনিক টু নো দ্য ডিফারেন্স বিটুইন দ্য ল্যাটারাল অ্যান্ড দ্য ভার্টিক্যাল। ভার্টিক্যাল ইরোশনটা হচ্ছে কি উইচ ডিপেন্ডস দ্য রিভার ব্যাডটা অনেকটা বেশি নিচের দিকে যেতে থাকে। ল্যাটারাল ইরোশনটা রিভার ব্যাডগুলোকে ওয়াইডেন করতে থাকে, আশেপাশে এরিয়াগুলো আমার ভেঙে পড়ে যায়। সো এখানে ডিফারেন্সেসগুলো দেওয়া আছে, ইফ ইউ গো থ্রু দ্য ডিফারেন্সেস আই এম শিওর ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং। আর একটা হচ্ছে কি এখানে আই ট্রাইড মাই বেস্ট টু পুট 6 ডিফারেন্সেস, কারণ ম্যাক্সিমাম আমাদের পেপার টু মার্কিং কিন্তু 6 মার্কের হতে পারে, তাই আমি এখানে 6 ডিফারেন্সেস দেওয়ার চেষ্টা করলাম। বাট if you want, you can also come out with more differences, গুগল করা যায়, বা ডিফারেন্ট সোর্স থেকে আমরা আরও অনেকগুলো ডিফারেন্সেস বের করতে পারি। হয়তো আমাদেরকে জিজ্ঞেস করতে পারে দ্য ডিফারেন্স বিটুইন ভার্টিক্যাল অ্যান্ড ল্যাটারাল ইরোশন। 6 মার্কের জন্য ম্যাক্সিমাম আসে, কিন্তু যদি বা এনি চান্স যদি আমার মনে হয় যে আমার আরও একটু বেশি জানা দরকার, দেন ইউ ক্যান কাম আউট ফ্রম দ্য আদার সোর্সেস।
Then coming to the causes of river bank erosion. So this is a part of topic 1.4 যেটা বললাম river erosion যখন আমরা পড়ছি তাহলে topic 1.4 থেকে ওই পার্টটা আমরা এখানে অ্যাড করতে পারি। সো কজেসগুলো কী কী হতে পারে? রিভার ব্যাঙ্ক ইরোশন হওয়ার অনেকগুলো কজেস থাকতে পারে। একটা হচ্ছে কি যখন বেশি বৃষ্টি হয়, প্রচণ্ড যখন বৃষ্টি হয় তাহলে হেভি রেনফলের কারণে রিভারের আশেপাশে যে ব্যাঙ্কসগুলো থাকে ওগুলো অনেক সময় নরম হতে পারে, নরম হয়ে যাওয়ার কারণে বা অনেক বেশি সলিড না হওয়ার কারণে তারা ভেঙে পড়ে যেতে পারে। তারপর হতে পারে দেখা যেতে পারে আমার অনেক সময় সেডিমেন্টসগুলো অনেক ন্যাচারাল সেডিমেন্টসগুলো অথবা রিভার যে ট্রান্সপোর্টগুলো ক্যারি করে নিয়ে আসে এবং ওরা অনেক বেশি শক্ত হতে পারে, ওদের সাথে ধাক্কা লেগেও অনেক সময় ভেঙে পড়ে যেতে পারে। তো ওরকম অনেকগুলো রিজনস হতে পারে বা দেখা যেতে পারে আমার অনেক বড় বিল্ডিংস আছে বা কোনো ধরনের এম্প্যাঙ্কমেন্টস আছে বা ওয়ালস আছে যেটার কারণে আমার রিভারের সিস্টেমটা ডিস্টার্ব হচ্ছে, এবং রিভার সিস্টেম যখন ডিস্টার্ব হয় তখন তখন দেখা যায় কি রিভারটা তার ফ্লোটাকে চেঞ্জ করতে হয়, কারণ রিভারের ফ্লো তো আমরা কেউ স্টপ করতে পারবো না। তো রিভারের ফ্লোটা যখন যদি কোনো কারণে যদি ডিস্টার্ব হয়ে যায় তখন রিভার অন্য ফ্লোতে যখন মুভ করতে যায় ওই অন্য ফ্লোতে কিন্তু রিভার খুব বেশি হাই স্পিডে মুভ করে, এবং হাই স্পিডে মুভ করার কারণে ওই হাই স্পিডের কারণে ওই পাশের ব্যাংকটা কিন্তু ভেঙে পড়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। তো ওগুলো অনেকগুলোর কারণে আমার রিভার ইরোশনটা হয়ে থাকে। সো হিয়ার ইজ আ স্লাইড উইচ গিভস ইউ প্লেন্টি অফ like reasons why we are having river erosion in simple terms. If you find any other reasons behind the river erosion, you are most welcome to take those as well from the different sources. সো রিভার ইরোশনে আমাদের দুই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, একটা ইন জেনারেল জিজ্ঞেস করতে পারে দ্য রিজনস অফ দ্য কজেস অফ রিভার ইরোশন, আর একটা হতে পারে আমাদেরকে স্পেসিফাই করে বলতে পারে যে আমাদের ফিজিক্যাল বা ন্যাচারাল রিভার ইরোশনের কজেসগুলো কি বা হিউম্যান রিভার ইরোশনের কজেসগুলো কী কী। ফিজিক্যাল অথবা ন্যাচারাল মানে হচ্ছে কি যেটা নর্মালি রিভারের কারণ, রিভারের ফ্লো চেঞ্জ হওয়ার কারণে হতে পারে, হেভি রেইনফলের হওয়ার কারণে হতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে কি মানুষের কারণে, অনেক সময় ম্যানমেড অথরিটিস ম্যানমেডে কিছু ক্রিয়েশনের কারণে বা মানুষের কিছু ফল্টসের কারণে আমাদের কিন্তু রিভার ইরোড হতে পারে। সো এখানে দুভাবে দেওয়া আছে, ফিজিক্যাল অথবা ন্যাচারাল, আরেকটা হচ্ছে কি হিউম্যান হিউম্যান রিজনস বিহাইন্ড দ্য কজেস অফ রিভার ইরোশন। সো আমরা যদি দেখি ফিজিক্যাল অথবা ন্যাচারাল ইরোশন একটা এক্সাম্পল হচ্ছে কি ফাস্ট মুভিং ওয়াটার ডিউরিং দ্য মনসুন ইরোডস দ্য সয়েল অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, এটা একটা হতে পারে। যদি আমি হিউম্যানের ক্ষেত্রে দেখি অনেক সময় দেখা যায় কি আমরা গাছ কেটে ফেলি এবং আমরা ওখানে আর কোনো গাছ রিপ্লান্ট করি না, তাহলে গাছটা কেটে ফেলার কারণে ওখানে মাটিটা নরম হয়েছে, মাটিটা নরম হয়ে গেলে ওই জায়গাটা তোমার ভেঙে পড়ে যাওয়ার চান্সেস অনেক বেশি হাই থাকে। তো এটা হিউম্যানেও কিছু রিজনস থাকে, আবার কিছু ন্যাচারাল রিজনের কারণে আমাদের রিভার ব্যাঙ্কটা ইরোড হয়ে যায়। সো এখানে এইভাবে করে কিন্তু জিজ্ঞেস করতে পারে। দেন কাম টু দ্য প্রবলেমস। রিভার ব্যাঙ্ক যদি ইরোড হয়েছে তাহলে আমরা কী ধরনের প্রবলেম ফেস করতে পারি। সো কোয়েশ্চেন দুভাবে আসতে পারে, একটা স্পেসিফাই করে বলতে পারে শর্ট টার্ম প্রবলেমগুলো কী হতে পারে বা শর্ট টার্ম এফেক্ট কী হতে পারে বা লং টার্ম এফেক্ট কী হতে পারে বা লং টার্ম প্রবলেম কী হতে পারে। আরেকটা হতে পারে ইন জেনারেল, কোনো কিছু স্পেসিফাই করে না জিজ্ঞেস করে, মানে শর্ট টার্ম বা লং টার্ম যদি কোনো কিছু স্পেসিফাই করে জিজ্ঞেস না করে ইন জেনারেল জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য এফেক্টস অফ রিভার ব্যাঙ্ক ইরোশন। তার এফেক্টসগুলো কী কী। রিভারের ব্যাঙ্ক যদি ভেঙে যায় তাহলে ওই জায়গায় যদি কারো ঘর থাকে ঘরটা ভেঙে পড়ে গেল, হোমলেস হয়ে গেল, ওই জায়গায় কোনো একটা এগ্রিকালচার ল্যান্ড থাকলে এগ্রিকালচার ল্যান্ডটা ভেঙে পড়ে গেল, লেস অফ ক্রপস হয়ে গেল, মানুষের ইনকামটা কমে গেল। বন্যা যদি হয়ে যায় তাহলে মানুষ তোমার কি করবে, তারা অনেক সময় তারা ভেসে চলে যাবে, গরু ছাগলরা ভেসে চলে যাবে, যদি কেউ সাঁতার করতে না পারে তাহলে তার জন্য আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, মানুষ ডিসপ্লেসড হয়ে যাবে। তো এটা হচ্ছে কি আমাদের লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম এফেক্টস অফ রিভার ব্যাঙ্ক ইরোশন। এরপর হচ্ছে কি সলিউশনসটা কী হতে পারে, সলিউশন বা রেসপন্স। রিভার ব্যাঙ্ক তো ইরোড হবে, রিভারের পাড়গুলো ভেঙে যাবে, এটা ন্যাচারাল কজের কারণে হোক ম্যানমেডের কারণে হোক, যে কারণে হোক না কেন রিভার ব্যাঙ্কটা ভেঙে যাবে। তো এটাকে আমরা ফুললি স্টপ তো করতে পারবো না, বাট উই ক্যান মিনিমাইজ ইট বাই টেকিং সার্টেন স্টেপস। এই স্টেপসগুলো হচ্ছে কি দু ধরনের হতে পারে, একটা ইমিডিয়েট স্টেপস হতে পারে, একটা লং টার্ম স্টেপ হতে পারে। লং টার্ম স্টেপটা মানে হচ্ছে একটু টাইম লাগবে, আর ইমিডিয়েট স্টেপটা মানে হচ্ছে কি ইমিডিয়েটলি দ্য থিংস দ্যাট উই ক্যান ডু, ইমিডিয়েটলি আমরা যেসব প্রসিডিউরসগুলো আমরা নিতে পারি ওটাকে বলা হচ্ছে কি ইমিডিয়েট স্টেপস।
সো শর্ট টার্ম সলিউশনসগুলো কী কী হতে পারে, যেটা ইমিডিয়েট সলিউশন বা প্রাইমারি সলিউশনও বলা যেতে পারে। লাইক ফর এক্সাম্পল, যারা ওখানে থাকে ওদেরকে কুইকলি এইসব এরিয়া থেকে রিলোকেট করা, ওখান থেকে ওদেরকে রিমুভ করে রিলোকেট করা, প্লাস রিলিফ ক্যাম্প সেট আপ করা বাই গভর্নমেন্ট অর বা এনজিও। এরপর লং টার্ম ফর এক্সাম্পল হতে পারে স্ট্রং ফ্লাড প্রোটেকশন, হয়তো বা যেসব এরিয়াতে ফ্লাডিং হচ্ছে ওইসব এরিয়াতে একটু উঁচু করে দেওয়া, তারপর হয়তো বা একটা ব্যারিয়ার ক্রিয়েট করা, স্ট্রং ব্যারিয়ার ক্রিয়েট করতে পারা, প্লাস হচ্ছে মানে একটা অল্টারনেটিভ লাইভলিহুড সেট আপ করে দেওয়া ফর দ্য পিপল হু লস দেয়ার ল্যান্ড, দ্য পিপল হু লস দেয়ার জব, ওদের একটা অল্টারনেট লাইভলিহুড ক্রিয়েট করে দেওয়া। সো এগুলো হচ্ছে কি আমাদের শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম। অ্যাগেন কোয়েশ্চেন ইন জেনারেল আসতে পারে, ইন জেনারেল সলিউশন হতে পারে, অথবা আমাদেরকে স্পেসিফাই করে বলতে পারে শর্ট টার্ম অথবা লং টার্ম কোনো সলিউশন দেওয়ার জন্য। দেন মুভিং টু দ্য নেক্সট স্লাইড ইজ রিভার ট্রান্সপোর্টেশন, যেটা আমি আগে বললাম স্টার্টিং, মানে একটু আগে বললাম রিভার ট্রান্সপোর্টেশনটা হচ্ছে কি দ্য থিংস দ্যাট রিভার ক্যারিজ along with the water, যেসব ম্যাটেরিয়ালসগুলো রিভার তার সাথে ক্যারি করে নিয়ে আসে along with the water, তাদেরকে আমরা বলে থাকি রিভার ট্রান্সপোর্টেশন। সো রিভার ট্রান্সপোর্টেশনের মধ্যে আমাদের আবার 4 টাইপস আছে। ইরোশনের মতো রিভার ট্রান্সপোর্টেশন 4 টাইপস আছে: ট্র্যাকশন, সালটেশন, সাসপেনশন অ্যান্ড সলিউশন। সো ইউ ক্যান সি দ্য পিকচার অন দ্য রাইট হ্যান্ড সাইড, যেখানের মধ্যে বলা হচ্ছে কি ট্র্যাকশন হচ্ছে কি বড় বড় যে পাথরগুলো থাকে বা বড় বড় যে সেডিমেন্টসগুলো আছে রিভার বেডে পাওয়া যায়, ওগুলো কিন্তু অনেক সময় ফ্লো করে। কিভাবে ফ্লো করে? ওরা হচ্ছে রোল করে, মেনলি রিভার বেডের মধ্যে তারা রোল করে। একভাবে রোল করে করে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় তারা মুভ করতে থাকে। সালটেশন হচ্ছে কি এই ট্র্যাকশনের ছোট সাইজের যে পাথরগুলো থাকে, ট্র্যাকশন থেকে ছোট, ওরা অনেক সময় ফ্লো করে, ওরা অনেক সময় মানে ফ্লো করে করে যায়, অনেক সময় ওরা মানে মাটিতেই, ওরা রিভার বেডেই ওরা রোল করে করে এক প্লেসে অন্য প্লেসে মুভ করে। সাসপেনশন হচ্ছে কি যেটা সম্পূর্ণ পানিতে থাকে এবং সাইজে একটু আরেকটু ছোট হয়, ওটা ভিজিবল হয়, সাইজে একটু ছোট হয়, এবং তারাও একটা সাথে মানে তারাও কিন্তু পানির সাথে সাথে তারা ফ্লো করে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করা যায়। আর সলিউশন হচ্ছে কি যাদেরকে আমরা একদম দেখি না, যেমন যারা হচ্ছে একদম ইনভিজিবল বলা যায়, বাট ওখানের মধ্যে কিছু না কিছু থাকে। পানিতে অনেক ধরনের ইনভিজিবল অনেক কিছুই থাকে, যেটা হয়তো বা আমরা পানি যখন ধরতে যাই তখন হয়তো বা বলি যে পানিটাও অনেক ময়লা পানি ছিল, বা তার মানে কি পানিতে কিছু না কিছু ছিল যেটা হয়তো বা চোখে দেখা যাচ্ছে না, কিন্তু হয়তো বা যদি মানে হাতে টাচ করলে হয়তো বা বোঝা যাচ্ছে যে এখানে কিছু না কিছু আছে। তো এগুলো হচ্ছে কি ট্রান্সপোর্টেশন। যেটা আমি পাথর বললাম, এগুলো পাথর নাও হতে পারে, এগুলো অনেক বড় সাইজের মেটেরিয়াল, ছোটো সাইজের মেটেরিয়াল, মিডিয়াম সাইজের মেটেরিয়াল, এইভাবে করে কিন্তু তারা রিভারের পানির সাথে তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করে বা ট্রান্সপোর্ট করে যায়। তো এখানে দুটো পিকচার আছে। সো দুটো পিকচারের মধ্যে উপরের পিকচারটা হচ্ছে কি আমাদেরকে ডেফিনেশনসগুলো সহ বলছে হোয়াট ইজ ট্র্যাকশন, হোয়াট ইজ সালটেশন, সাসপেনশন অ্যান্ড সলিউশন, এবং কীরকম হতে পারে। আর নিচেটা হচ্ছে কি যে শুধু আমাদেরকে পিকচার্স আকারে দেখাচ্ছে কোনটা কী। তো আমাদেরকে এরকম ডায়াগ্রামটা দিয়ে দিতে পারে, এবং দিয়ে ফেলার পর আমাদেরকে হয়তো বা লেবেলিং করতে বলতে পারে, ডেফিনেশনসগুলো জিজ্ঞেস করতে পারে। সো টাইপস অফ ট্রান্সপোর্টেশনে তাদের ডেফিনেশনসগুলো ট্র্যাকশন, সালটেশন, সাসপেনশন, সলিউশন, ডেফিনেশনসগুলো, এবং আরেকটা ডিফারেন্ট ডায়াগ্রাম। সো এখানে আমি 3টা ডায়াগ্রাম এখানে আমি অ্যাড করলাম। সো এটা একটা পাস পেপার কোয়েশ্চেন, যেটা রিসেন্টলি কালেক্ট করা হলো, রিসেন্ট পেপার থেকে কালেক্ট করা হলো। আই ডোন্ট রিমেম্বার এটা এক্স্যাক্টলি স্পেসিমেন পেপার থেকে নিলাম নাকি আমি এই যে মে জুন 2025-এর যে এক্সাম ছিল ওখান থেকে আমি নিলাম, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট মোস্ট প্রবলি এটা মে জুন 2025-এর এক্সাম পেপার থেকে নেওয়া, যেখানে আমাকে বলা হচ্ছে রিভার ট্রান্সপোর্টেশন প্রসেস। আমাকে এখানে ফুল ডায়াগ্রামটা দিয়ে দেওয়া হলো ABCDতে, এবং বলা হচ্ছে কোনটা কি। ডায়াগ্রামের পিকচার্সগুলো দেওয়া হলো, প্লাস আমাদেরকে অ্যারো দেওয়া হচ্ছে, অ্যারোটা মানুষকে তারা ট্রান্সপোর্ট করে যাচ্ছে। এখন আমাকে বলতে হবে যে কোনটা কি, মানে আমাদেরকে ডেফিনেশনসগুলো দেওয়া আছে, কিন্তু কোনটার জন্য কোন ডেফিনেশন ওটা কিন্তু আমাকে বলা হয়নি। ফর এক্সাম্পল এটা হচ্ছে কি ফাইন লাইট ম্যাটেরিয়াল ইটস ক্যারিড অ্যালং বাই দ্য রিভার। তাহলে এটা আমি নিচে টেবিলের মধ্যে দেওয়া আছে যে নিচে টেবিল এটা কোনটা হবে, তার মানে এটাকে বলা হচ্ছে কি সাসপেনশন টাইপ অফ রিভার ট্রান্সপোর্টেশন। তো ওভাবে করে সিটা হবে কি, সিটা হচ্ছে কি লার্জ বোল্ডার্স অ্যান্ড রক্স
আর রোলড along the river bed। তাই এটা সিটা হচ্ছে কি মেইনলি হচ্ছে কি ট্র্যাকশন, তাহলে সিটা হচ্ছে কি ট্র্যাকশনে যাবে। তো এটা অনেকভাবেই আসতে পারে, আমাদেরকে হয়তো বা ডায়াগ্রামটা লেবেলিং করতে বলতে পারে, অথবা আমাদেরকে ডেফিনেশন সব কিছু দিয়ে দিবে, ডেফিনেশনটা জিজ্ঞেস করতে পারে। তো এটা একটা পাস্ট পেপারে স্যাম্পল। যেভাবে রিভার ট্রান্সপোর্টেশনের জন্য আসে সেমভাবে রিভার ইরোশনের জন্য আমাকে দিতে পারে। মুভিং টু দ্য নেক্সট পার্ট রিভার প্রসেসে, সেটা হচ্ছে কি ডেপোজিশন। তো ডেপোজিশন যেটা বললাম, ডেপোজিশন হচ্ছে কি যেখানে কি জিনিসগুলো জমে। সো রিভার ইরোশন হচ্ছে কি রিভারের পাড়গুলো ভেঙে যাওয়া, আইদার পাড় ভেঙে যাওয়া অথবা রিভারের নিচের বেডটা ভেঙে যাওয়া। ট্রান্সপোর্টেশন হচ্ছে কি রিভার পানির সাথে আরও অনেক কিছু ক্যারি করে নিয়ে আনে, ওই ক্যারি করা। এখন এই ক্যারি যে রিভারে যে পাড় ভেঙে যাচ্ছে, যে রিভার যে অনেক কিছু ক্যারি করে নিয়ে যাচ্ছে, এগুলো গিয়ে কোন জায়গায় গিয়ে ডেপোজিট হয়, কোন জায়গায় গিয়ে জমতে থাকে, ওই জায়গাটাকে আমরা বলা থাকি ডেপোজিশন। সো ডেপোজিশন হচ্ছে কি যেসব জায়গায় গিয়ে রিভারের জিনিসগুলো জমে। তো এখানে দেখেন when the river lose energy and drops any part of the material it has been carrying. ফ্যাক্টরস লিঙ্ক টু ডেপোজিশন, কী কারণে ডেপোজিশন হতে পারে? শ্যালো ওয়াটার, পানি কম, তো পানির আর স্রোত নাই, পানির যেহেতু স্রোত নাই বা পানির যেহেতু কোনো স্পিড নাই, তো যার কারণে পানির স্পিড না থাকার কারণে জিনিসগুলো ফার্দার ট্রান্সপোর্ট হয়ে যেতে পারে না, এবং তারা একটা জায়গায় গিয়ে তোমার ওখানে গিয়ে স্টপড হয়ে যায়। এবং অনেক সময় রিভার যদি মাউথের দিকে চলে আসে, মাউথটা হচ্ছে কি একদম ফ্ল্যাট এরিয়া, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম আপার কোর্স, মিডল কোর্স, লোয়ার কোর্স হচ্ছে একদম ফ্ল্যাট, একদম সমতল, একদম ফ্ল্যাটে যায়। তো ওই জায়গায় তোমার আমাদের পানির স্পিডটা অনেক কম থাকে, তো যার কারণে পানিগুলা মানে এত স্পিড কম থাকে যে ওখানে কোনো কিছু যদি আমরা ফেলে দিই, মানে ওটা হালকা জিনিসগুলো হয়তো বা ভাসবে, কিন্তু ভারী জিনিসগুলো কিন্তু আর রিভারের পানিগুলো স্পিডে না থাকার কারণে তারা কিন্তু ফ্লো করতে পারে না। আর এটা হচ্ছে কি যেখানে ভলিউম অফ পানিটা কমে আসে, ওই জায়গায় যদি কম পানি থাকে তাহলে আবার জিনিসটা ফার্দার প্রসিড হয়নি এবং ওরা ওখানে গিয়ে জমতে থাকে। সো এখানে পিকচার্স দেওয়া আছে, দুটা পিকচার। একটা পিকচার হচ্ছে কি জাস্ট দেখাচ্ছে যে ওই পানি কম, এখানে ফ্ল্যাট পানি কম, প্লাস এখানে আশেপাশে প্রচুর পাথর, ছোট বড় সাইজের অনেকগুলা পাথর। এই পাথর যেখানে জমে আছে ওটাকে আমরা বলে থাকি ডেপোজিশনস। আর আরেকটা পিকচারে দেখাচ্ছে যে পাথরের সাইজ অনেক রকমের হতে পারে, বাট যেখানে গিয়ে পাথরগুলো জমছে ওটাকে আমরা বলে থাকি ডেপোজিশন। ওকে, সো তার আগে আমি এখানে একটু আরবার চাই। ডেপোজিশনের ক্ষেত্রে এখন আমাদেরকে ডেফিনেশন জিজ্ঞেস করবে, প্লাস আমাদেরকে এখানে আমি যে ডায়াগ্রামটা ইউজ করলাম আমাদেরকে এই ডায়াগ্রামটা দিতে পারে এবং আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম রিভার ট্রান্সপোর্টেশনের মতো আমাদেরকে ডায়াগ্রামটা দিয়ে আমাদেরকে হয়তো বা ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে অথবা লেবেল করতে বলতে পারে। সো স্লিপ অফ স্লোয়ার কারেন্ট, মাচ ফাইন ম্যাটেরিয়াল ইন সাসপেনশন, ফাস্টার কারেন্ট। এটা এবার আমরা প্রসিড করি, সেটা হচ্ছে কি লোড অফ আ রিভার। লোড অফ আ রিভার মানে হচ্ছে কি যে রিভার যে সেডিমেন্টসগুলো ক্যারি করে নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, ট্রান্সপোর্টগুলো বা ট্রান্সপোর্টেশনগুলো, ওটাই মেনলি বলা হচ্ছে কি লোড অফ আ রিভার। কিন্তু রিভার যে ট্রান্সপোর্ট করে, অনেক কিছু রিভার ট্রান্সপোর্ট করে, এই যে ট্রান্সপোর্টগুলো তারা করে, এই ট্রান্সপোর্টগুলোকে আমরা তিনভাবে আমরা ভাগ করতে পারি। এই তিন ভাগটা হচ্ছে কি ডিজলভড, একটা হচ্ছে কি তোমার এই মেটেরিয়ালসগুলো পানির সাথে মিশে যায়, একটা হচ্ছে কি মেটেরিয়ালসগুলো সাসপেন্ড থাকে মানে পানিতে ভাসতে থাকে, আরেকটা হচ্ছে কি মেটেরিয়ালসগুলো রিভার বেডের সাথে লেগে থাকে। আর যেগুলো ট্রান্সপোর্ট হয় ওগুলোতে ট্রান্সপোর্ট হয়ে চলে যাচ্ছে। কিছু জিনিস রিভার বেডে থেকে যায়, কিছু জিনিস পানিতে ভাসতে থাকে, আবার কিছু জিনিস একদম ডিজলভড হয়ে যায়, একদম ভ্যানিশড হয়ে যায়। তো ওগুলো কী ডিজলভড কাকে বলে, সাসপেন্ড কাকে বলে, আরেকটা হচ্ছে কি আমাদের ব্যাড লোড কাকে বলে। এটা আমি পাশে ডায়াগ্রামের মধ্যে দেওয়া আছে। তো দুটা ডায়াগ্রাম আছে, উপরে ডায়াগ্রামে দেওয়া আছে ব্যাড লোড কোনগুলোকে বলে, সাসপেন্ডেড লোড কোনগুলোকে বলে, ডিজলভ লোড কোনগুলোকে বলে। আর নিচে ডায়াগ্রামে দেওয়া আছে আর একটু ডিটেলসে মুভমেন্ট সহ দেখাচ্ছে এখানে ওগুলা। ডিজলভড আয়ন্স, সাসপেন্ডেড বলতে মেনলি আমরা বোঝাই ক্লেগুলাকে। তারপর রোলিং হচ্ছে কি তারা যে মুভ করে করে যাচ্ছে, রোল করে করে যাচ্ছে। নর্মাল রিভার বেড কোনটাকে, এটা। সো নিচের ডায়াগ্রামটা অত বেশি ইম্পর্টেন্ট না, উপরেরটা হচ্ছে কি ইম্পর্টেন্ট, কোনটাকে কি বলা হচ্ছে।
আর এই স্লাইডের মধ্যে দেওয়া আছে হচ্ছে কি তাদের ডেফিনেশনগুলো। ডিজলভড ডেফিনেশন কি, সাসপেন্ডেড ডেফিনেশন কি, লোডেড ডেফিনেশন কি, বা তাদেরকে এক্স্যাক্টলি আমরা কী বোঝাচ্ছি ওটা এখানে এই স্লাইডের মধ্যে দেওয়া আছে। সো এগুলো খুব সিম্পল টার্মসে লেখা আছে। তো দ্যাটস দ্য রিজন ওয়াই আই এম নট গোয়িং ইন ডেপথ, and if you find any confusion after going through these slides, so you can collect or go through the other sources which is your convenient. Now coming to the next part, topic 1.4, which is connected to topic 1.2, and this part is about river flood. So river flood এটা হচ্ছে কি মেনলি দ্য কজেস অফ রিভার ফ্লাড, বন্যা কেন হয়। তো বন্যা হওয়ার দুটো রিজন, একটা হচ্ছে ফিজিক্যাল ও ন্যাচারাল অ্যান্ড দি আদার ওয়ান ইজ হিউম্যান। তো ফিজিক্যাল বা ন্যাচারাল কজ কেমন হতে পারে, এক্সেসিভ রেইনফল হলে রিভার ফ্লাড হতে পারে, রিভার ব্যাঙ্ক এরোশন হলে রিভার ফ্লাড হতে পারে। হিউম্যান কজ কী হতে পারে, গাছপালা কেটে ফেললে মাটি নরম হয়ে যাবে, তো যার কারণে আমাদের রিভারটা মাটি নরম হয়ে গেলে রিভারটা মাটিগুলো পড়ে যাবে, পানির অ্যাবজর্পশন লেভেলটা কমে যাবে এবং আমাদের ফ্লাডিং হতে পারে। তো অনেকগুলো রিজন আছে, ম্যান মেডের কারণে হতে পারে, ফিজিক্যাল বা ন্যাচারাল রিজনে হতে পারে। সো কোয়েশ্চেন ইন জেনারেল জিজ্ঞেস করতে পারে, আবার কোয়েশ্চেন স্পেসিফাই করেও জিজ্ঞেস করতে পারে, অথবা স্টেটমেন্ট আকারেও জিজ্ঞেস করতে পারে। স্টেটমেন্ট আকারে কীভাবে জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে, ডু ইউ থিঙ্ক রিভার ফ্লাড, ডু ইউ থিঙ্ক হিউম্যান কজ বা হিউম্যান রিজন ইজ দ্য মেইন কজ অফ রিভার ফ্লাড। হিউম্যান রিজনটার কারণে আমাদের রিভার ফ্লাডটা হচ্ছে, এটাকে তুমি এগ্রি করো নাকি তুমি ডিসএগ্রি করো। সো এখন তোমাকে যখন বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক, তাহলে আমরা বলতে পারি যে ইয়েস, ইয়েস আই ডু থিঙ্ক বলা দরকার নাই, নো আই ডোন্ট থিঙ্ক বলা দরকার নাই, শুধু ইয়েস। ইয়েস যদি বলি তাহলে এক্সামিনার বোঝা যাবে যে হ্যাঁ আমি এগ্রি করি। আমি যদি শুধু নো এই ওয়ার্ডটা দিই তার মানে কি এক্সামিনার বুঝে যাবে যে আই ডু নট এগ্রি, যে শুধু হিউম্যানের কারণেই যে রিভার ফ্লাড এটা আমি এগ্রি করি না, শুধু নো দিলেই বুঝে যাচ্ছে। তাই নো এবং তোমাকে রিজন দিতে হবে। তো এই কোয়েশ্চেনটা 6 মার্কের জন্য ম্যাক্সিমাম আসতে পারে, যে ফিজিক্যাল রিজনের কারণে বা হিউম্যান রিজনের কারণে, যেটা হচ্ছে 6টার। তো এখানে আমি যদি বলি নো, যে না হিউম্যান রিজনের কারণে রিভার ফ্লাডটা হয় না, তাহলে আমি 6টা ফিজিক্যাল রিজন দিতে পারি। নো দিয়ে তারপর আমি বলতে পারি এই রিজনে রিভার ফ্লাড হচ্ছে, পয়েন্ট নাম্বার 1। নাম্বার 2, দিস রিজনে ফ্লাড হচ্ছে। এভাবে আমি 6টা ফিজিক্যাল রিজন দিতে পারি। আমি যদি বলি ইয়েস মানে হিউম্যানের কারণেই রিভার ফ্লাড হচ্ছে, তাহলে আমাকে ইয়েস শুধু এই ওয়ার্ডটা লিখে আমাকে হিউম্যান রিলেটেড 6টা পয়েন্ট আমাকে দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা অনেকেই থাকি যে ইয়েস অ্যান্ড নো মানে মাঝামাঝি, অনেকে ইয়েসও বলে, অনেকে ডাইরেক্ট বলে যে না আমি এগ্রি অ্যান্ড ডিসএগ্রি। তাহলে ইন দ্যাট কেস তুমি দুটো দিতে পারো। কীভাবে দিবা, প্রথমে ইয়েস দিবা, ইয়েস দিয়ে 3টা পয়েন্ট দিবা, পরে নো দিবা, নো দিয়ে 3টা পয়েন্ট, অথবা ভাইস ভার্সা, নো দিয়ে 3টা পয়েন্ট, ইয়েস দিয়ে 3টা পয়েন্ট। আবার এমন হতে পারে যে অনেকের হয়তো বা মনে হতে পারে যে আমার বেশি পয়েন্ট মাথায় আসছে না, নোর জন্য বেশি পয়েন্ট মাথায় আসছে না, বা ডিসএগ্রির জন্য বেশি পয়েন্ট মাথায় আসেন, যে শুধু একটা পয়েন্ট মাথায় আসছে, তাহলে ওই একটা পয়েন্ট আমি এই ডিসএগ্রিতে দিয়ে দিলাম। আমার বাকি 5টা পয়েন্ট আমার মাথায় আছে ফর নো, ফর ইয়েস, তাহলে আমি ওই ইয়েসের জন্য ইয়েস লিখে বাকি 5টা পয়েন্ট আমি দিয়ে দিলাম। সো ইটস আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু ডেকোরেট ইউর অ্যান্সার। 6 মার্কের জন্য আমি কীভাবে অ্যান্সারটাকে ডেকোরেট করতে চাই এটা সম্পূর্ণ আমার উপরে। এক্সামিনারকে আমাকে যে শুধু বোঝাতে হবে যে আমি এই কোয়েশ্চেনটা আমি বুঝলাম এবং এই কোয়েশ্চেনে এটাই হচ্ছে কি আমার অ্যান্সার, এবং এক্সামিনার যদি স্যাটিসফাইড হয় এক্সামিনার আমাকে ফুল মার্কসটা দিয়ে দেবে, স্যাটিসফাইড না হলে আমাকে কোনো মার্কস এক্সামিনার দিবে না। সো এখানে একটা স্যাম্পল পেপার আছে, অ্যান্ড দিস ইজ ফ্রম দ্য স্পেসিমেন পেপার। দ্য মেইন কজেস অফ রিভার ফ্লাডিং আর ফিজিক্যাল। একটা স্টেটমেন্ট আমাকে দিয়ে দিল, মেইন কজেস অফ রিভার ফ্লাডিং আর ফিজিক্যাল, এটা একটা স্টেটমেন্ট। কোয়েশ্চেন বললো, ইউজিং অ্যান এক্সাম্পল অফ আ রিভার ফ্লাড ইন বাংলাদেশ you have studied, explain to what extent you agree with this statement. তুমি কতটুকু এই স্টেটমেন্টের সাথে তুমি অ্যাগ্রি করো, যেটা বললাম ইউ মে এগ্রি আর ইউ মে নট এগ্রি। তুমি যদি বলো অ্যাগ্রি মানে হচ্ছে কি মেইন কজেস অফ রিভার ফ্লাডিং আর ফিজিক্যালের কারণে রিভার ফ্লাডিংটা হচ্ছে, তুমি যে শুধু এখানে অ্যাগ্রি লিখবা, অ্যাগ্রি লিখে দেন ইউ উইল গিভ, ইফ ইউ ওয়ান্ট, অনলি 6 পয়েন্টস।
যদি বলো ডিসএগ্রি, তাহলে শুধু ডিসএগ্রি লিখবা 6 পয়েন্ট। 6 পয়েন্ট মানে ডিসএগ্রি দিয়ে তাহলে দিবা কি ফিজিক্যাল না, মানে ডিসএগ্রি মানে হচ্ছে কি ফিজিক্যাল না। ডিসিজিক্যাল না হলে তোমাকে বলতে হবে না হিউম্যানের কারণে যে হচ্ছে এটা আমাকে মেনশন করতে হবে না, বাট ইফ ইউ ওয়ান্ট টু মেনশন ইউ ক্যান মেনশন দ্যাট অ্যান্ড জাস্ট রাইট দি অ্যান্সার। সো আমি যদি ওকে, এটা হচ্ছে কি আমি যদি বলি শুধু অ্যাগ্রি, তাহলে আমি এখানে শুধু অ্যাগ্রি লিখব। ফর এক্সাম্পল আমি এখানে শুধু এগ্রি দিলাম, একটা পয়েন্ট দিলাম, এখানে বড় করে একটা পয়েন্ট দিয়ে আমি লিখলাম, মানে ফিজিক্যালের কারণে আমার হচ্ছে। আমি লিখতে পারি রেইনফল causes river to overflow. ফর এক্সাম্পল এটা একটা পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট আমি এখানে আরেকটা দিলাম, থার্ড পয়েন্ট আরেকটা দিলাম, তো এইভাবে করে আমি 6টা পয়েন্ট দিয়ে দিলাম। নাও if I say disagree, তার মানে এক্সামিনার বুঝে গেল যে আমি ডিসএগ্রি করছি যে রিভার ফ্লাডিংটা শুধু ফিজিক্যাল হয়। তাহলে আমি যে শুধু এখানে লিখব দিস এগ্রি অ্যান্ড দেন গিভ দ্য রিজন, 1 রিজন, 2 রিজন, 3 রিজন, তাহলে এরকম করে আমি 6টা রিজন দিয়ে দেবো। এখন আমি এই 6টা রিজন আমি কোথা থেকে দিব? এই যে কিছুক্ষণ আগে আমি এখানে পড়লাম, হিউম্যান কজেস, তাহলে আমি এখানে হিউম্যান কজেসগুলোর ব্যাপারে আমি এখানে ডাইরেক্টলি লিখে দিব। এটা গেল আমার দুই ধরনের ওয়ে অফ রাইটিং দি অ্যান্সার। আরেকটা আমি যেটা বললাম, কিছু স্টুডেন্ট থাকে মাঝামাঝি, না হ্যাঁ অথবা না হ্যাঁ না দুটাই করে, এগ্রি ডিসএগ্রি দুটাই করে। In that case, what we can do is divide the part into 2 different sector অথবা 2 different parts। যে স্পেসটা আমাকে দেওয়া আছে, আমাকে ওই স্পেসটাকে আমাকে 2টা পার্টে ডিভাইড করে নিতে হবে। এক পাশে আমি দিব অ্যাগ্রি, আরেক পাশে আমি দিব ডিসএগ্রি। ওকে, অথবা আমি এখানে দিতে পারি ইয়েস, আমি এখানে দিতে পারি নো। অ্যাগ্রি দিয়ে আমি একটা পয়েন্ট দিলাম, ডিসএগ্রি দিয়ে আমি 1টা 2টা 3টা 4টা 5টা পয়েন্ট দিলাম। or it could be the other way, ডিসএগ্রিতে আমি একটা পয়েন্ট দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা পয়েন্ট আমি দিলাম ফর অ্যাগ্রি, টোটাল 6 মার্ক আমার হয়ে গেল। or it could be this way, 3 for agree, 3 for disagree, or it could be 2 for disagree, 4 for agree, or it could be 2 for disagree, so 2 for agree, 4 for disagree. So যেভাবেই হোক I have to give 6 point to the examiner, তাহলে এক্সামিনার আমার অ্যান্সারটা নিয়ে স্যাটিসফাইড হবে। তাহলে এই কোয়েশ্চেনটা জানার জন্য আমাকে কী জানতে হবে? ফিজিক্যালটাও জানতে হবে, হিউম্যানটাও জানতে হবে। সেমভাবে এই কোয়েশ্চেনটা আমরা এখন অনেকভাবেই কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। ওকে, তো আমরা একটা কীভাবে ইউজ করতে পারি, এখানে আমার যে স্টেটমেন্টটা আছে, স্টেটমেন্টটা আমি অন্য আরেকটা যে ক্ষেত্রে ইউজ করতে পারি, যে যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, যে the solution for river flooding are always immediate, না হতে পারে ইমিডিয়েট, হতে পারে লং টার্মও হতে পারে। সো এটা অনেকভাবে আমি কিন্তু এখানে ইউজ করতে পারি। সো যেটা বললাম ম্যাক্সিমাম মার্কিংটা হচ্ছে কি আমার 6 মার্কস, অ্যান্ড ইউ ক্যান সি উই হ্যাভ 6 মার্কস ওভার হিয়ার। সো নাও মুভিং টু দ্য নেক্সট পার্ট, আমরা কজেসটা দেখলাম, এবার আমরা দেখব প্রবলেমসগুলো, ইমিডিয়েট প্রবলেম আর লং টার্ম প্রবলেম।
তো আমার ওই যে স্টেটমেন্টটা আমি চেঞ্জ করে দিতে পারি, দ্য প্রবলেম অফ রিভার ফ্লাডিং আর অলওয়েজ শর্ট টার্ম। এগ্রি করতে পারো, ডিসএগ্রি করতে পারো, এটা। আবার কোয়েশ্চেন স্টেটমেন্ট আকারে না আসে, নর্মাল কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিভার ফ্লাডিং, এফেক্টস অফ রিভার ফ্লাডিং ইন জেনারেল, অথবা স্পেসিফাই করে বলতে পারে শর্ট টার্মগুলো কি, লং টার্মগুলো কি। শর্ট টার্ম মানে হচ্ছে কি ইমিডিয়েট অথবা প্রাইমারি, আর লং টার্মটা হচ্ছে কি যেটা একটু পরে গিয়ে যে এফেক্টটা হয়, এফেক্টের সাথে সাথে নাও হতে পারে, পরে হতে পারে। ফর এক্সাম্পল ধরো একটা রিভার ফ্লাড হলো, একটা মানুষ ভেসে চলে গেল, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল এবং তাকে পাওয়া গেল, তখনও সে বেঁচে ছিল, কয়েকদিন পরে সে মারা গেল। তবে এটা লং টার্ম, সাথে সাথে কিন্তু সে মারা যায়নি, লং টার্মে গিয়ে সে মারা গেল। রিভার ফ্লাডিংয়ের কারণে ওখানে খাবার যেগুলো হওয়ার কথা ছিল সব এগ্রিকালচার ল্যান্ড নষ্ট হয়ে গেল। ইমিডিয়েটলি তো ফুড লস, কিন্তু লং টার্মে গিয়েও ফুড লসটা হলো। লং টার্মে গিয়ে পানিগুলা পলিউটেড পানি হয়ে গেল, পলিউটেড পানি খাওয়ার পর থেকে মানুষের কলেরা হলো বা ডায়রিয়া স্টার্ট হয়ে গেলো, তো এটা লং টার্ম। তো শর্ট টার্ম আর লং টার্ম, শর্ট টার্ম মানে কি এখনই প্রবলেমটা হচ্ছে, আর লং টার্ম মানে হচ্ছে কি একদিন পরে বা কয়েক ঘন্টা, একদিন পরে বা দুদিন পরে বা এরকম একটু লং টার্মে গিয়ে প্রবলেমটা ফেস হচ্ছে। যেটাই হচ্ছে কি ইফেক্টস অফ রিভার ফ্লাড, শর্ট টার্ম অথবা লং টার্ম। সো ফর এক্সাম্পল ইমিডিয়েট রেসপন্স যেমন একটা হতে পারে ইলেকট্রিসিটি লাইন কাট অফ হয়ে যেতে পারে, এটা ইমিডিয়েট রেসপন্স হতে পারে। লং টার্মে গিয়ে হতে পারে কি, সেটা হচ্ছে কি লং টার্মে গিয়ে যেটা বললাম ওই যে ডায়রিয়া হতে পারে, পানিগুলো যদি যখন পলিউটেড হয়ে যাবে, কন্টামিনেটেড হবে, ডায়রিয়া হতে পারে। তারপর মানুষের এই যে অনেকে যদি ঘর বাড়ি চলে যাবে, তাহলে তোমার ল্যান্ডলেসনেস হয়ে যেতে পারে, ফিউচারে তারা কোনো কাজ নাও পেতে পারে, অনেকে হাত পা ভেঙে যেতে পারে এবং এটার কারণে তারা হ্যান্ডিক্যাপড হয়ে যেতে পারেন, দে মে নট ওয়ার্ক, দে মে নট বি এবল টু ওয়ার্ক, জবলেস হয়ে যেতে পারে, তো লং টার্ম একটা এফেক্ট হতে পারে। সো এখানে দেওয়া আছে শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম, ম্যাক্সিমাম 6 মার্কের কোয়েশ্চেন। সো ইউ হ্যাভ enough information for the long term and the short term effects. Again, if you don't feel these are enough, you are most welcome to collect information from other sources. Then we have the solution. If there is a problem, there is a solution, and these solutions are not always like 100% solution to remove or minimize, to remove or like to stop the problem. It's not like that. These are to minimize, because we cannot stop anything at all, for especially for the natural epidemics or the natural calamities. We don't have that power because these are natural, added with the man-made causes. So for this, it's like we can do something immediately, we can do something for the in the long run, so that it may not, even if it happens, we can minimize the problem in the long run. So this is what we have the solution: short term, primary or immediate, or long term later. For example, building more like flood prone areas, building more flood cyclone shelter but flood shelter, removing people from the flood prone areas, then relief camp, emergency food campaign, emergency food first aid facilities, okay, then quick repairs of the transportations in the affected areas. These are immediate response which we can do. In the long term, other things that we can do in the longer run, for example, we can build canals, we can build walls, embankment to hold back the water. Then we can train farmers to grow more flood resistant crop. Then for example, we can go for advanced technologies so that we can predict the flood, we can predict the flood and warn the people in advance, and move them to the cyclone shelter. We can build more cyclone shelters where we can put the affected people, give shelter the affected people, okay, for a couple of days or as long as it's required. তো এগুলো হচ্ছে কি লং টার্ম, এবং এই লং টার্ম এগুলোর জন্য আমাদের অনেক সময় ফাইন্যান্সের দরকার হতে পারে, যেটা আমরা ইমিডিয়েটলি এইসবগুলো করতে পারবো না। তো ফাইন্যান্সের দরকার হওয়ার কারণে ওগুলো আমাদেরকে লং টার্ম প্রসিজিওরে চলে যেতে হবে। সো হিয়ার আর দ্য অ্যান্সার্স।
মামার একটা স্টেটমেন্ট কোয়েশ্চেন আসতে পারে, ডু ইউ থিঙ্ক ইট ইজ এনাফ টু অনলি হ্যাভ লাইক শর্ট টার্ম সলিউশন টু রিডিউস দ্য প্রবলেম অফ ফ্লাড ইন বাংলাদেশ? তোমার কি মনে হয় শুধু শর্ট টার্মগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের ফ্লাডের এফেক্টগুলোকে আমরা কমিয়ে আনতে পারবো? সো ইউ ক্যান সে ইয়েস অর নো। শুধু ইয়েস হলে ইয়েসে পয়েন্ট দিতে হবে, নো হলে শুধু নোর পয়েন্ট দিতে হবে। যদি বলি শুধু ইয়েস তাহলে আমাকে শুধু শর্ট টার্মের অ্যান্সার দিতে হবে, যদি বলি নো তাহলে আমাকে শুধু লং টার্মের অ্যান্সার দিতে হবে। আর যদি বলি ইয়েস অ্যান্ড নো বোথ, তাহলে যেভাবে রেশিও দেখালাম ওই 6 মার্কের মতো করে একটা রেশিও করতে আমরা পারি। সো এটা হচ্ছে কি কেস স্টাডি কীরকম আসতে পারে ওটার একটা পার্ট। কেস স্টাডি যখন দিবে ওরা আমাদেরকে দিতে পারে একটা কিছু একটা সিনারিও তুলে ধরতে পারে। ওই সিনারিওর মধ্যে ওরা বলতে পারে মানে এই যে একটা ওরকম 2023-তে সিলেটে একটা ফ্লাড হলো, যে ফ্লাডে অনেকগুলো মানুষ মারা গেল এবং দেখা গেল কি এই ফ্লাডটা হওয়ার পরে অনেকে জবলেস হয়ে গেল, অনেকে মিসপ্লেসড হয়ে গেল, অ্যান্ড দেন অনেক গভর্নমেন্ট এবং এনজিও মিলে আমাদেরকে সাহায্য করলো। এরকম করে একটা আমাদেরকে একটা ছোট একটা কেস দিতে পারে এবং এই কেস থেকে আমাদেরকে কোয়েশ্চেন করতে পারে যে what was the impact of the flood on the people, what was the impact of the flood on the agriculture, what could be the immediate response of the flood। তো এইভাবে করে আমাদেরকে অ্যান্সারগুলো দিতে হবে, কোয়েশ্চেনও আসবে এবং অ্যান্সারগুলো দিতে হবে। এবং এই অ্যান্সারগুলো দেওয়ার জন্য আমাদের কাছে অলরেডি আমরা নোটস পেয়ে গেলাম যে আমরা কী কী পড়তে পারি, কী কী আমাদের জানতে হবে এই ধরনের কেসগুলোকে সলিউশনে আসা মানে সলভ করার জন্য। সো দিস ইজ হাউ উই আর সাপোজ টু ডু উইথ দ্য কেস স্টাডিজ। Then coming to the next part of this topic, which is importance of river. Syllabus specify করে আমাদেরকে বলে নাই to learn the importance of river. এটা জাস্ট ইম্পর্টেন্স অফ রিভার যখন আমরা পড়ছি, আমরা যখন রিভার নিয়ে পড়ছি, দিস ইজ আ কোয়েশ্চেন উইচ ইজ আ ভেরি কমন কোয়েশ্চেন যে রিভার ইম্পর্টেন্সগুলো কী, রিভার কেন দরকার আমাদের। সো ইম্পর্টেন্স অফ রিভার, ইম্পর্টেন্স অফ ওয়াটার অনেকটা কিন্তু সিমিলার। সেখানে দেওয়া আছে ড্রিঙ্কিং, রিভার থেকে আমরা পানি পাচ্ছি তাই ড্রিঙ্কিং পারপাস, রিভার থেকে আমরা অ্যাকুয়াটিক লাইফসগুলো পাচ্ছি তাহলে ওদের শেল্টার হচ্ছে, কাপড় রিভারে গিয়ে আমরা কাপড় ধোয়াপালাগুলো করতে পারি, তারপর হচ্ছে আমরা কুকিং পারপাসে পানিটা ইউজ করতে পারি, পার্সোনাল হাইজিন পারপাসে পানিগুলো ইউজ করতে পারি, তারপর ইরিগেশন পারপাসে, ট্রান্সপোর্টেশন পারপাসে। তো এটা হচ্ছে কি রিভারের একটা ইম্পর্টেন্স। ইটস নট অনলি দ্য রিভার ইম্পর্টেন্স, ওয়াটারের ইম্পর্টেন্স হিসেবে বলতে পারি ইন জেনারেল। তাহলে এটা হচ্ছে আমাদের আজকের মতো ক্লাস, যেখানে আমরা দেখলাম টপিক 1.2 লাভ, টপিক 1.2 রেস্ট যে পার্টগুলো আমরা পড়ে নিই ইন দ্য ফার্স্ট ক্লাস ওগুলো, প্লাস টপিক 1.4-এ কিছু পার্ট যেটা আমাদের টপিক 1.2-র সাথে রিলেটেড। সো ইফ উই জাস্ট রিভাইজ হোয়াট উই হ্যাভ ডান, topic 1.2, this is the slides where it says the one that we have studied today. So আমি যদি মার্ক করে দিই, we have studied about the hydrograph, we have studied about the seasonal changes, যদি বা সিজনাল চেঞ্জেসের মতো ওরকম কোনো কিছু স্পেসিফাই করে পড়ার নাই, বাট এটা হচ্ছে কি মেনলি গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, যে গ্রাফ আমাদেরকে দিয়ে দিবে, আমাদের ওটাকে প্রেডিক্ট করতে বলতে হবে, ওটা আমাদেরকে জাস্ট ডিসক্রাইব করতে বলতে হবে, অ্যান্ড দেন রিভার প্রসেস, ইরোশন, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডেপোজিশনসটা আমরা এটা পড়লাম। আমরা এই প্রথম 3টা পয়েন্ট আমরা পড়লাম এবং লাস্টে যে পার্টটা আছে ওটা আমরা টপিক 1.1-এর আন্ডারে পড়ে ফেললাম অলরেডি। Apart from this, we have also studied this one, which is topic 1.4. Topic 1.4-এর রিভার ব্যাঙ্ক এরোশন এবং রিভার ফ্লাড, তাদের কজেস অ্যান্ড এফেক্টস, এবং এটার সাথে আমি সলিউশনটাও এখানে আমি অ্যাড করে দিলাম। সো রিভার সিস্টেমসগুলো কী 5টা রিভার সিস্টেম দেখলাম, হাইড্রোগ্রাফ দেখলাম, হাইড্রোগ্রাফে যে পার্টসগুলো আছে তাদের ডেফিনেশনসগুলো দেখলাম, হাইড্রোগ্রাফের ডায়াগ্রামটা দেখলাম, এরপর হচ্ছে কি ল্যাগ টাইমটাকে একটু ভালো মতো এক্সপ্লেন করলাম, দেন সিজনাল চেঞ্জেস ইন রিভার ফ্লো, কোন সিজনে কেমন রিভার ফ্লো হতে পারে, প্লাস এই সিজনাল চেঞ্জেস ইন রিভার ফ্লোর কারণে আমাদের এগ্রিকালচার ইম্প্যাক্টটা কেমন হতে পারে এটা, প্লাস হচ্ছে কি এটা ছাড়া আমাদের মেন কোয়েশ্চেন আসতে পারে হচ্ছে কি গ্রাফিক্যাল কোয়েশ্চেন, আমাদেরকে গ্রাফ দিয়ে দিবে এবং গ্রাফের সাথে
সেটাতে ওগুলাকে আমাদেরকে অ্যান্সার করতে বলতে পারে। এরপর হচ্ছে কি আমাদের আছে রিভার ফিচার্স, সিলেবাসের মধ্যে নাই, বাট এরপর আমি এখানে দিয়ে রাখলাম। রিভার ফিচার্স বলতে রিভারটা হচ্ছে 3টা পার্টে ডিভাইডেড, আপার, মিডল অ্যান্ড লোয়ার কোর্স। এবং এই আপার, মিডল অ্যান্ড লোয়ার কোর্স আমরা অনেক কিছুই পাচ্ছি, সোর্স, মাউথ, এস্টুয়ারি, ট্রিবিউটারি, ডেপোজিশন, ইরোশন, এরকম অনেক কিছুই পাচ্ছি। তো ওগুলো ডেফিনেশনসগুলো এখানে দিয়ে দিলাম। প্লাস অ্যাট দ্য সেম টাইম স্পেসিফাই করে এখানে আমি বললাম আপার কোর্স আমি কী পাচ্ছি, মিডল কোর্স আমি কী পাচ্ছি, এবং লোয়ার কোর্স আমি কী পাচ্ছি। প্লাস এবং আপার কোর্সের রিভারের শেপটা কেমন হয়, মিডল কোর্সের রিভারের শেপটা কেমন হয়, আর লোয়ার কোর্সের মিডলের শেপটা, রিভারের শেপটা কেমন হয়। দেন উই হ্যাভ দ্য রিভার প্রসেসেস অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস। প্রথমে হচ্ছে কি ইরোশন, ইরোশনের ডেফিনেশন অ্যান্ড টাইপস অফ ইরোশন। তার মধ্যে একটু ডেপথে যদি যায়, ল্যাটারাল এবং ভার্টিক্যাল ইরোশনের ডিফারেন্স। দেন উই ওয়েন্ট থ্রু দ্য কজেস অফ রিভার ব্যাঙ্ক ইরোশন। কজেসটাকে আমি ফিজিক্যাল এবং ফিজিক্যাল অ্যান্ড হিউম্যানের মধ্যে ডিভাইড করলাম। প্রবলেমসগুলো কী হতে পারে রিভার ব্যাঙ্ক ইরোশনে, আরেকটা হচ্ছে কি তাদের রেসপন্সটা কেমন হতে পারে। সো দিস ইজ পার্ট অফ টপিক 1.4. Then we have river process transportation. What is transportation? Types of transportations with the diagrams and with a sample paper. Then river process deposition, deposition and definition এবং depositionটা কেন হয়। প্লাস লোড অফ আ রিভার, লোড অফ আ রিভার স্পেসিফিক করে আমাদের সিলেবাসে নাই, কিন্তু এরপর আমি এখানে এটা অ্যাড করে দিলাম। সো লোড অফ আ রিভার হচ্ছে আমাদেরকে যে ট্রান্সপোর্টেশনগুলো আমরা নিয়ে আসি, ওই ট্রান্সপোর্টেশনগুলোকে ব্রডলি আমি 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ডিজলভ, একটা সাসপেন্ডেড, একটা বেড লোড, এবং তাদের ডেফিনেশন অ্যান্ড ডায়াগ্রাম। দেন উই হ্যাভ দিস রিভার ফ্লাড। রিভার ফ্লাড কেন হয় বাংলাদেশে, ফিজিক্যাল এবং ম্যানমেড, এবং একটা স্যাম্পল পেপার যে রিভার ফ্লাড যদি হয়ে থাকে তাহলে এই রিভার ফ্লাডটা শুধু যদি আমাদেরকে যদি বলে শুধু ফিজিক্যাল, এবং আমি এটাকে এগ্রি বা ডিসএগ্রি আমি করতে পারি, বা এই ধরনের সিমিলার কোনো স্টেটমেন্ট যদি আসে, তাহলে এখন আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে আমরা এটাকে কীভাবে লিখতে পারি। দেন problems or effects of river flood, short term and long term, responses to the problem of river floods, short term and long term. And then case study দিয়ে দেবে, এবং কেস স্টাডি একটা কিছু ইনফরমেশন দিবে, এবং ওই ইনফরমেশন থেকে আমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। এই কোয়েশ্চেনগুলো অনেক সময় আমাদের কেসের মধ্যে দেওয়া থাকবে, আবার অনেক সময় আমাদেরকে আমাদের নলেজ থেকে অ্যান্সারটা লিখতে হবে, বা আন্ডারস্ট্যান্ডিং থেকে অ্যান্সারটা লিখতে হবে। আর ফাইনাল পার্ট যেটা, সেটা হচ্ছে কি ইম্পর্টেন্স অফ রিভার। অ্যাগেন সিলেবাসের মধ্যে নাই, বাট এটা আগের সিলেবাসে ছিল, এবং এটা অনেকটা রিলেটেড উইথ দ্য রিভার, তাই এখানে ইম্পর্টেন্স অফ রিভারটা আমি এখানে অ্যাড করে দিলাম। সো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস, এবং আমরা নেক্সট ক্লাসে এই টপিকটা কমপ্লিট করব, টপিক 1টা কমপ্লিট করব। সেখানে হচ্ছে কি টপিক 1.3 যেটা প্লেট টেকটনিক, আর হচ্ছে কি টপিক 1.4-এর লাস্টের যে কিছু পার্ট যেটা আমরা এখানে পড়ে নিই, আবার আছে এই ক্লাসে পড়ে আমরা এখানে কমপ্লিট করে নেব। সো টপিক 1.3-তে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি আর্থ স্ট্রাকচার, এবং হচ্ছে কি প্লেট টেকটনিক্সগুলো কী করে আমরা দেখব, আর হচ্ছে কি মুভমেন্ট, এবং এই মুভমেন্টের কারণে আমাদের যে আর্থকোয়েকটা হয় এবং আর্থকোয়েকটা কীভাবে ফর্মড হয় ওটা আমরা এখানে দেখব, যেটা টপিক 1.3-র আন্ডারে আছে। আর টপিক 1.4টা হচ্ছে কি টপিক 1.3 আর্থকোয়েকের কন্টিনিউশন, সেটা হচ্ছে কি রিভার ফ্লাডের কন্টিনিউশনটা, সেটা হচ্ছে কি আর্থকোয়েকের কজেস এবং এফেক্ট। আর্থকোয়েক যখন হয় আর্থকোয়েকের কজেসটা কি এবং আর্থকোয়েকের এফেক্টটা কি, এটা আমরা এখানে দেখব টপিক 1.4-এর আন্ডারে লাস্ট ক্লাসে। এবং একটা কেস স্টাডি কেমন হতে পারে ওটার একটা যেটা আমাদেরকে সিলেবাস যেটা অ্যাড করে দিল ওটা আমরা জাস্ট গো থ্রু করবো। সো আজকের জন্যই আমাদের ক্লাস এতটুকু, এবং নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট করবো ফুল এন্টায়ার টপিক 1 আমরা কমপ্লিট করব। মিনওয়াইল কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু নক মি অ্যান্ড let me know your query so that I can help you out. Thank you. Allah Hafiz. Assalamu alaikum.